আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ফ্রি ওয়েবিনারে সবাইকে ওয়েলকাম। আজকের ওয়েবিনারটা টিচিং ইংলিশ কনফিডেন্টলি এই টপিকের উপরে হবে। তো আপনারা যারা এই ওয়েবিনারে জয়েন করেছেন, আশা করি তারা অনেকেই টিচিং পজিশনে অলরেডি আছেন, কিংবা টিচিং প্রফেশনে আসতে চান, কিংবা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে আছেন কিংবা বাংলা মিডিয়াম স্কুলে আছেন বা বিভিন্ন ধরনের স্কুলে তারা অলরেডি আছেন বা নিজের স্কিলকে আরো ডেভেলপ করতে চান, তারা আমাদের সেশনে হয়তো জয়েন করেছেন। তো আমরা সেশনটা শুরু করতে একটু টাইম নিয়েছি, এজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আজকে আপনাদের হোস্ট হিসেবে আমি আছি শাম্মাতুল ইসলাম শাম্মা। আমি টিচার্স টাইম প্ল্যাটফর্মের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছি, অর্থাৎ টিচার ট্রেনিং এর যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামগুলো কোঅর্ডিনেট করা আমার দায়িত্ব। আমি প্রিভিয়াসলি কাজ করেছি ইউএসএড এর প্রজেক্টে এবং টেনমির স্কুলে এবং আগামী এডুকেশন ফাউন্ডেশনে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন অ্যান্ড রিসার্চে। আজকে আমাদের যে সেশনটা, আমি প্রথমেই বলেছি যে আজকে হয়তো আমাদের সাথে যারা আছেন তারা অনেকে, আমরা দেখতে পাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে আপনাদের যে পোল ক্রিয়েট করা হয়েছিল সেখানে অনেকেই ভোট দিয়েছেন, যে যারা টিচার হিসেবে আছেন, টিচিং প্রফেশনে আছেন, কিংবা নতুন করে টিচিং প্রফেশনে আসতে চান, বা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন অনেকেই, যারা এই টিচিং প্রফেশনটাকে এক্সপ্লোর করতে চান কিংবা ইংলিশ টিচিং নিয়ে আগ্রহী। তো তাদের জন্যই মূলত আজকের ওয়েবিনারটা। তো এই ওয়েবিনারে মূলত যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা, সেটা হলো অনেকেই আসলে স্ট্রাগল করেন যখন ইংলিশ ক্লাসে পড়াতে যান। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বিভিন্ন ব্যাপারে স্ট্রাগল করেন বা চ্যালেঞ্জেস ফেস করেন, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আসলে আম, তারা মোকাবেলা করবেন কিংবা সেই চ্যালেঞ্জগুলো আসলে ম্যানেজ করার যে ওয়েগুলো, সেই প্রপার ওয়ে বা স্ট্র্যাটেজিগুলো হয়তো অনেকে জানেন না। তো এই ধরনের আম, যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে যেমন আলোচনা করা হবে এবং এগুলো কিভাবে ম্যানেজ করা যায় সেই ওয়েগুলো নিয়ে কিছুটা আলোচনা করা হবে। এবং ইংলিশ ক্লাসরুমগুলো দেখা যায় যে অনেক সময় ক্লাস নিতে গিয়ে অনেক বোরিং হয়ে যায়, যেমন গ্রামাটিক্যাল বিভিন্ন টপিক থাকে কিংবা ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারের বিভিন্ন টপিকস থাকে। সেই টপিকগুলো দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টরা এঙ্গেজ করতে পারে না, বা দেখা যায় যে স্টুডেন্টরা অনেক বোরিং ফিল করে। তো টিচাররাও বুঝে উঠতে পারেন না যে কিভাবে আসলে ক্লাসটা নিলে এই ক্লাসটা আরো মজার হবে, কিংবা দেখা যায় যে আর্লি গ্রেডের যারা টিচার আছেন তারা অনেক সময় দেখা যায় যে টিচাররা, স্টুডেন্টরা অ্যাটেন্টিভ থাকে না। তো সেই ক্ষেত্রে যে স্ট্রাগলগুলো বা চ্যালেঞ্জেসগুলো ফেস করেন ক্লাসরুমটা এঙ্গেজ করার ক্ষেত্রে, সেইগুলো নিয়ে আসলে কিছু আলোচনা থাকছে। এবং আমি যেটা বললাম যে ইন্টারেক্টিভ ভাবে কিভাবে করা যায় ক্লাসরুমগুলোকে, বা আপনারা যে লেসন প্ল্যানগুলো করেন বা লেসন ডিজাইন করেন যখন, তখন আসলে ইন্টারেক্টিভ কি কি টেকনিক্স বা টিপস, এই জিনিসগুলা নিয়ে কথা বলবেন আমাদের যিনি ফ্যাকাল্টি আছেন তিনি। তো আশা করছি আপনারা যারা আজকে আমাদের সেশনে জয়েন করেছেন তারা সবাই অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আপনারা একটু, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা একটু নোটপ্যাড এবং কলম নিয়ে আমাদের এই ওয়েবিনারটিতে জয়েন করবেন, কারণ দেখা যাবে যে অনেক জিনিস, অনেক টিপস এবং অনেক স্ট্র্যাটেজি আসলে আপনারা জানবেন আজকে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই জিনিসগুলো নোট রাখেন তো পরবর্তীতে আপনাদের হয়তো কাজে লাগতে পারে। এবং আমি সবাইকে একটু অনুরোধ করব, সবাই মাইকটা একটু মিউট রাখবেন যখন কথা বলবেন না। আর যদি কথা বলতে চান সেক্ষেত্রে একটু অনুরোধ জানাবো যেন তারা ভিডিওটা একটু অন রাখবেন এবং মাইক্রোফোনটা আনমিউট করে তারপর কথা বলবেন, এবং যখন আপনার প্রশ্ন করা বা যে কথাটা বলার আছে সেটা বলা শেষ হলে একটু মাইক্রোফোনটা আবার মিউট করে দিবেন। তো এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট। এবং একটু যখন প্রশ্ন থাকবে তখন একটু হ্যান্ড রেইজ করবেন। এবং জুমে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, আপনারা চাইলে হচ্ছে লাইক, থামস আপ বা যে কোনোভাবে জুমের কমেন্ট সেকশনটা আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের কথা বলার জন্য বা কমেন্ট করার জন্য। তো আশা করছি আজকের ওয়েবিনারটা আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় ধরেই আপনারা থাকবেন সাথে। এটা আমি আহ, বলে শেষ করতে চাই। তো আজকে আমাদের ফ্যাকাল্টি হিসেবে আছেন সুদীপ কুমার বিশ্বাস। তো আমি একটু সুদীপদাকে রিকোয়েস্ট করব আপনার পরিচয়টা দিয়ে আমাদের সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ শর্মা। গুড ইভিনিং। আমাকে শোনা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে। ওকে। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে দেখতে পাচ্ছি না, অনেকের নাম দেখতে পাচ্ছি। তো আমার নাম হলো সুদেব কুমার বিশ্বাস, যেটা লেখা আছে। আর সুদেব নামেই আমি পরিচিত।
আর আমি এডুকেশন সেক্টরে আছি বহুদিন ধরে, মানে মোর দ্যান 20 ইয়ার্স। এর মধ্যে আমার কাজের একটা বড় অংশ জুড়েই আছে হলো টিচার ট্রেনিং, এবং তার মধ্যে আরো স্পেসিফিকলি বললে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আমি অনেক বেশি কাজ করেছি। এবং যদি সংখ্যায় বলি তাহলে তো কয়েকশো, আসলে 200-র উপরে ব্যাচ হবে, যে 200-র উপরে ট্রেনিং হবে, যেটা আমি টিচার ট্রেনিং মূলত আমি ডিজাইন করেছি এবং ফ্যাসিলিটেট করেছি দেশে এবং কিছুটা দেশের বাইরেও। তো সব মিলিয়ে আমার টোটাল এই এই যে 20+ ইয়ার্স এর যে কেরিয়ার, তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট। এর মধ্যে একেবারে গভর্নমেন্ট টিচারদের সাথে কাজ করা, যেরকম গভর্নমেন্ট টিচারদের ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ যেরকম করেছি অন ডিফারেন্ট অ্যাসপেক্টস, একই সাথে ডিফারেন্ট এনজিও এবং প্রাইভেট স্কুলের টিচারদের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। আহ, মানে শহর, মানে আরবান এরিয়াতে, রুরাল এরিয়াতে, ভেরি হার্ড টু রিচ এরিয়াতে, তার মানে বাংলাদেশের সব লেভেলের শিক্ষকের সাথে কাজ করার অভিজ্ঞতাটা হয়েছে। এবং বাংলাদেশের শিক্ষকদের ওই পালসটা মানে আমি মানে বুঝতে পেরেছি বা দেখার সুযোগ হয়েছে, বা মানে পারি বলে খানিকটা মনে হয় আর কি। মানে সেটা একটা বাড়তি কনফিডেন্স দেয় যে আমি বাংলাদেশের শিক্ষকদেরকে মোটামুটি চিনি, এবং তাদের তাদের জন্য কি ধরনের কি করা যায় সে বিষয়ে একটা ধারণা তৈরি হয়েছে। তো শাম্মা, এই তো। আচ্ছা, আহ, তাহলে আমরা আমার পরিচয় তো একটু দিলাম, তো আমরা আস্তে আস্তে আমাদের পরের অ্যাক্টিভিটি গুলোতে চলে যাই। অ্যাক্টিভিটি বলতে কি আসলে অনেক অনেক বেশি মানে খুব সহজ করে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার মধ্যে একেবারে সহজ একটি বিষয় হলো, আপনারা তো সবাই অ্যাটেন্ড করেছেন আমার সাথে, আপনাদের বোধহয় কারোরই আলাপ হয়নি, আমি জানি না ব্যক্তিগতভাবে কেউ আমাকে আগে দেখেছেন কিনা বা চিনেছেন কিনা। তো এখানে শুরু করি, পরিচয় আস্তে আস্তে আরো বিষয়ের সাথে পরিচিত হব। তো একেবারেই আমরা জড়সড় হয়ে বসে আছি, সেখান থেকে এবার একটু চিন্তা করি, চিন্তা করি, আপনাদের কথা শুনবো। আপনারা এখন মূলত এই চ্যাট বক্সটা ব্যবহার করবেন, আপনারা লিখবেন, এবং লিখতে হবে, মানে এটা একটা ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন, সেটা হলো যে একটা ওয়ার্ডে লিখতে হবে। আপনি ইউ ক্যানট রাইট আ কমপ্লিট সেন্টেন্স, আমরা সেটা করার সুযোগ পাবো সামনেই। কিন্তু এখানে আপনি এই যে হোয়াট ডু ইউ ফিল নাও, আপনি এখন এক্স্যাক্টলি যেটা ফিল করছেন সেই কথাটাই লিখবেন একটা ওয়ার্ডে। তাহলে কি আমরা 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে আপনারা সবাই লিখে ফেলবেন একটা ওয়ার্ডে হাউ ডু ইউ ফিল রাইট নাও। ভেরি গুড। কে? স্টিল কামিং। আচ্ছা, আমরা আর আর 15 সেকেন্ডস এর মধ্যে লেখা শেষ করব। ওকে, আমরা আমরা লিখেছি, আমরা অনেকেই লিখেছি, সবাই লিখেছেন কিনা বোঝা মুশকিল। আচ্ছা, আশা করছি সবাই লিখেছেন। আমি আহ, শেষ করি, যারা লিখতে পারেননি এখনো, আর দরকার নেই, আমরা লেখা শেষ করি। আমি অনেক ধরনের ওয়ার্ড দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি যে যে কয়েকটা কুইকলি পিক করলাম। একটা হলো, একটা ওয়ার্ড বহুবার এসেছে, সেটা হলো এক্সাইটেড। আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। তা আমি কি এখন, আপনারা যারা যারা এক্সাইটেড লিখেছেন, বাকি অন্য শব্দ যারা লিখেছেন তাদের মন খারাপ করার কিছু কোনো কারণ নেই, আপনাদের কাছে আসবো আমি। সবার কাছে হয়তো যেতে পারবো না, কিন্তু এক্সাইটেড যারা লিখেছেন এদের ভেতর থেকে কেউ কি একটু আনমিউট করে 1-2 সেন্টেন্সে বলবেন? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর ইন বাংলা, কমপ্লিটলি আপ টু ইউ। আপনি কেন এক্সাইটেড, এই কথাটা একটু আমি শুনতে চাই। এনি ভলান্টিয়ার? হ্যাঁ, কেউ জি একটু আনমিউট করে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর জি শিওর। জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, হ্যাঁ, প্লিজ আমি বলুন। ঢাকায় থাকি। আমার নাম শাম্মী। রিসেন্টলি আমি একটা স্কুলে, মানে আমার বাসার পাশে একটা ছোট স্কুলে জয়েন করেছি আর কি। জাস্ট এমনি একটু আমার পড়ালেখা থেকে বা সংসার লাইফে থেকে একটু মানে সময় পেয়েছি, তো যেটার কারণে আমি একটু আমার আশেপাশে একটা স্কুলে ঢুকেছি আর কি আপাতত। আহ তো ঢোকার পরে আমি দেখলাম যে হ্যাঁ, আমাকে ওনারা ইংলিশ মিডিয়ামে ওদের মানে স্ট্যান্ডার্ড 1 2 মানে দুইটা ক্লাসই ওদের ইংলিশ মিডিয়াম, বাট এগুলো হচ্ছে ইংলিশ ভার্সন বাংলা বাংলা মিডিয়াম। তো ওনারা আমাকে দেখে বা আমার 7 মাস আমি যখন ওদের ওখানে কন্টিনিউয়াসলি ওদের ওখানে জব করতে থাকি, তখন ওনারা আমার ডিসিশন নিল যে আমাকে ইংলিশ মিডিয়ামে ওরা রাখবে। বাট আমার কাছে মনে হয় যে আমি যখন বাচ্চাদের সাথে মানে কথা বলি বা ইয়ে করি, ইংলিশে কথা বলতে গেলে আমার একটু জড়তা থাকে আর কি। তো যেটা আমি মাঝে মাঝে মানে দেখি যে খুব কনফিডেন্টলি নিজে থেকে বলতেছি, মাঝে মাঝে দেখি যে আমি অনেক জায়গায় আটকে যাচ্ছি। তো এটা হতে পারে আমার বেসিকে কিছু প্রবলেম আছে, বা আমার মধ্যে এখনো ওই এক্সপিরিয়েন্স যে জিনিসটা বলা যায় না, আমার এখনো মাত্র নতুন নতুন অবস্থায় আবার অনেকদিন পরে পড়ালেখা থেকে ডিটেচ থাকার পরে আবার আবার নতুন করে আবার কিছু করার একটা চিন্তা ওখান থেকেও আসতে পারে। এটা আর কি। তাই আজকে এটার থেকেই মানে আপনাদের এখান থেকে আমি আসলে এই জিনিসটা ক্লিয়ার হবো যে মানে কিভাবে কি করলে জিনিসগুলো আমার মধ্যে ঠিক হবে, এটা আর কি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা শুনে আমার একটা শব্দ মনে পড়ছে, শব্দটা আমি বলি তারপরে আমি চ্যাট বক্সে লিখবো। সেটা হলো ইন্টার্নশিপ। শব্দটার সাথে আমরা তো সবাই পরিচিত, বিশেষ করে স্টুডেন্ট যারা তাদের কোর্সের কোনো একটা পর্যায়ে ইন্টার্নশিপ করে, মানে প্র্যাকটিক্যালি তারা যে সাবজেক্ট পড়ে সেই সাবজেক্ট রিলেটেড কোনো বিষয় শেখার জন্য ইন্টার্নশিপ করে। আরেকটা কাছাকাছি শব্দ আছে, সেটা হলো রিটার্নশিপ। মানে পড়াশোনা করে হয়তো কোনো চাকরি বাকরি বা কোনো কাজ করেছেন শুরুর দিকে, তারপরে ফ্যামিলি বা অন্যান্য নানা কারণে হেলথ ইস্যু হতে পারে, তারা মানে প্রফেশন থেকে একটু বেরিয়ে গেছেন। এরপরে যখন তারা ফেরত আসছেন আবার, সেটাকেই আসলে বলা হয় রিটার্নশিপ। এবং তো এটা একটা চ্যালেঞ্জিং কাজ, বাট আপনি ফেরত আসতে পেরেছেন, সেটা খুবই ভালো কথা। আর আপনার এক্সাইটমেন্টটা আমি আমি ধরতে পারলাম আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এবার এক্সাইটেড তো আরো অনেকেই আছেন, সবার কথা শুনতে পারছি না, না হলে অনেক সময় লেগে যাবে। এবারে এক্সস্টেড লেখা দেখলাম, বোধহয় একজন নাকি আরো কয়েকজন আছেন, আমি একজনেরটা দেখেছি এক্সস্টেড। একটু কি শুনতে পারি আপনি কেন এক্সস্টেড ফিল করছেন, অথবা যদি বলতে না আচ্ছা আমি আসসালামু মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। ওকে, আমি লিখেছিলাম আসলে exhausted because I হ্যাঁ প্লিজ। am exhausted. হ্যাঁ, I'm ওকে। taking back-to-back classes and I'm আই সি। a bit sick too. তো এই কারণে আর কি সরি টু হিয়ার exhausted দ্যাট। feel করছি। হুম হুম তারপরেও হুম I'm excited also to attend হুম। this webinar. তো আমি ভেরি গুড। একটু দেখতেও হুম চাচ্ছিলাম যে হচ্ছে গিয়ে হুম নতুন কিছু জানা, বা হচ্ছে গিয়ে যখন আমি কোনো মেন্টরের সাথে পরিচিত হতে পারি হুম। বা অন্য কোনো মেন্টরের কাছ থেকে কিছু নিতে পারি, আমার ভালো লাগে। কারণ জানার তো কোনো ভেরি গুড। শেষ নাই। তো একদম এই একদম। কারণে জয়েন করা। That's why I have written that I am exhausted. Thank That's you. the spirit. You are exhausted, but you are still curious. Very good. Yes, I am. Yes, Okay. thank you. আমি মোহাম্মদ, থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাম্মদ নাইম মিয়ার হাত দেখতে পাচ্ছি। আপনি কি একটু চট করে এক দুই বাক্যে বলবেন? আহ আসসালামু আলাইকুম স্যার, আমি তো একদম ওয়ালাইকুম মানে আসসালাম। নতুন আর কি, নতুন। আর এই মুহূর্তে জয়েন করছি। তো হুম হুম। এটাই আর কি, মানে একটা জাস্ট একটা কোয়েকশন আমার, যে আমি তো আসলে বাংলায় অনার্স মাস্টার্স। তো আসলে আমি আমার জন্য একটা ইনস্ট্রাকশন আশা করি দিবে নাকি, ওইটাই আর কি। আচ্ছা, আমরা একদম শেষে গিয়ে কোশ্চেন আনসার সেশনে ওইখানে আপনার প্রশ্নটা আপনি যদি একটু মনে রাখেন এবং প্রশ্নটা করেন, ওইখানে গিয়ে আমরা একটু কথা বলতে পারবো। ওকে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার কিউরিয়াস শব্দটা লিখেছেন অনেক মানুষ। তো একজনকে একটু আনমিউট করে বলবেন আপনি কি নিয়ে কিউরিয়াস বা কেন কিউরিয়াস? হ্যাঁ, ঝটপট বলে ফেলি, তার কারণ আমাদের সামনে কিন্তু অনেক কাজ আছে। কিউরিয়াস যারা ছিলেন তারা কি আর নো মোর কিউরিয়াস ধরে নিব? Assalamu alaikum. ওয়ালাইকুম I আসসালাম। am Muhammad Adinat Indian from Dinajpur. I am curious because it's a new platform. So হুম হুম। I'm here just to learn something new from you from this platform. ওকে, দিস ইজ ভেরি ওয়েল হার্ড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে এগোই। আহ, আচ্ছা, এখানে আমরা একটা কাজ করব। আপনাদের কোনো পরীক্ষা না, খুবই সিম্পল একটা কাজ। মানে আমরা অনেক সময় কনফিডেন্স নিয়ে কথা বলি না। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা অনেক ক্ষেত্রে আননেসেসারিলি নিজেদেরকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা করি, মানে এক ধরনের কনফিডেন্ট দেখানোর ভান করি। এই এই যে সেটা তো কোনো ভালো কথা নয়। তো আমরা কনফিডেন্ট তখনই হব যখন একটা বিষয় সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া আমার থাকবে আর কি। তো কনফিডেন্স উইদাউট ক্ল্যারিটি, মানে বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা না রেখে আমি যদি কনফিডেন্ট হই বা কনফিডেন্ট হওয়ার ভান করি, তাহলে সেটা কিন্তু খুব ভালো কথা নয়। এবং একটা ইকুয়েশন এরকম যে কনফিডেন্স উইদাউট ক্ল্যারিটি ইকুয়ালস টু স্টুপিডিটি। তো আমরা নিশ্চয়ই ওরকম হতে চাই না। তো সেই জায়গা থেকে আমরা আহ, একটা বিষয় খুবই পরিষ্কার, যেটা হলো কনফিডেন্স তো একদিনে তৈরি হয় না। আর কনফিডেন্স তৈরি হতে অনেক বিষয় এখানে লাগে, সে বিষয়ে পরে যাচ্ছি। আপনাদের জন্য একটা পোলের ব্যবস্থা আছে, এবং সেই পোলে আপনারা একটু ভোট দিবেন যে আপনার কনফিডেন্স লেভেল কতটা, সেটা সেটা অনুসারে আপনি আপনার নিজেকে জাজ করে আপনি ভোটটা দিবেন। তো যারা অলরেডি দিয়ে ফেলেছেন, সম্ভবত অনেকে দিয়ে ফেলেছেন, আর যারা দেননি, আহ, আহ, হ্যাঁ মানে না, কেউই দেয়নি আসলে। তো আপনারা একটু ভোটটা দিয়ে দিন সবাই। থ্যাংক ইউ। ওয়াও, খুব ভালো রেসপন্স, আই লাইক ইট। গুড গুড, ভেরি গুড প্রোগ্রেস। ওয়াও, 86, আপনারা আছেন 86 পার্টিসিপেন্ট, সবাই সবাই ভোট দিয়েছেন। ওয়ান্ডারফুল। পোলটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু 1 মিনিট হয়ে গিয়েছে, আমাদের হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ। কম। হুম হুম। তো আমি এখন আচ্ছা, পোলের যে রেজাল্টটা সেটা শেয়ার করছি। ওকে, শামা প্লিজ। ওকে, না, রেজাল্ট স্ক্রিনে আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা 92 পার্টিসিপেন্টের কাছ থেকে রেসপন্স পেয়েছি, এবং একটা ভালো কথা হলো 71 থেকে 80% এই কনফিডেন্স নিয়ে আছেন হলো 26%। মানে 70% অ্যাবাভ তো খুবই ভালো কথা। আর 80%-এ আছেন হলো 7 জন। তো ঠিক আছে, এটা 80% তো আসলে অনেক। তো সেখানে একটু কমই হয়, তার মানে 7 জন, সেটাও একটা ভালো ফিগার। আর 60%ও খারাপ নয় আসলে, 50%-এর উপরে হলে সেটাকে ভালোই বলতে হবে। আর বিলো 50% আমরা 17-এর মতো পেয়েছি। এটাও একদম ঠিক আছে, যেটা 18% আর কি আজকের যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে। তো এইটা নেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা একটা মানে কথা দেখেছেন আগের স্লাইডে, সেটা হলো কনফিডেন্স ক্যান বি লার্নড, এন্ড আমি আরো বলবো যে কনফিডেন্স ক্যান বি আর্নড। মানে কনফিডেন্স তো আর এমনি এমনি আসে না, এটা অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। এখানে নলেজ, স্কিল, এই দুটোকে এক জায়গায় করলে আস্তে আস্তে কনফিডেন্স তৈরি হয়। শুধু নলেজ থাকলেই কিন্তু আবার কনফিডেন্স তৈরি হয় না। আমি কি জানি সেটা তো ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কিভাবে আমি অ্যাপ্লাই করব, আর যদি টিচিং এর ক্ষেত্রেই বলি, হোয়াট টু টিচ, এটা হলো আমার কন্টেন্ট। তো এই বিষয়টা সম্পর্কে আমি যে সাবজেক্ট পড়াই সেই সাবজেক্ট সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া থাকতে পারে, সেটা খুবই ভালো কথা, সেটা আমাকে কনফিডেন্স দেয়। কিন্তু হাউ টু টিচ, আমি যেটা জানি ওটাকে আমি কিভাবে ডেলিভার করব, কিভাবে আমার স্টুডেন্টদেরকে এনগেজ করব, এবং আরো আরো বিষয়, এইটা সম্পর্কে, এই স্কিল যদি আমার থাকে, এই পেডাগজি সম্পর্কে যদি আমার স্পষ্ট ধারণা থাকে, তাহলেই আমি অনেক বেশি কনফিডেন্ট হতে পারবো। তার মানে কনফিডেন্ট হওয়ার, টিচিং এর ক্ষেত্রে যেহেতু আমরা টিচিং এর বিষয় নিয়ে আলাপ করছি, আরো স্পেসিফিকলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কথা বলছি, এখানে হলো ইংলিশের সাবজেক্ট নলেজ, এবং আমি যে গ্রেডে যে লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই সেই সেই কন্টেন্ট, সাবজেক্ট নলেজ। আরেকটা হলো যে স্কিল, আমি কিভাবে সেটা ডেলিভার করব, কিভাবে স্টুডেন্ট
স্টুডেন্টদেরকে আমি পড়াবো সোজা কথা। তো এই দুটো মিলেই আসলে কনফিডেন্সটা তৈরি হয়। তো এই কোর্সের উদ্দেশ্যই হলো, আপনারা উদ্দেশ্যের যখন আমরা অবজেক্টিভ শেয়ার করছিলাম আপনারা দেখেছেন যে আহ, মানে আপনারা যেখানে যে জায়গাতে আছেন, আহ, কেউ মনে করতে পারেন না আমার ইংরেজি তো বেশি ভালো নয়, আই কান্ট স্পিক ইংলিশ মানে দ্যাট ফ্লুয়েন্টলি। একজন বলছিলেন যে আমার একটু আটকে যায়। তো আপনারা কেউ কেউ আছেন আবার ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, কেউ কেউ আছেন ওই যে একটা মাঝামাঝি জায়গায়, কেউ কেউ আছেন হয়তো ইংলিশ ইজ ওকে, বাট হাউ টু ডেলিভার ওই টিচিং লার্নিং টেকনিক্স এবং মেথডস এর জায়গা থেকে হয়তো আপনারা একটু মানে আর একটু নিজেদেরকে ফাইন টিউন করার বিষয় আছে। সব মিলিয়ে এই কোর্সের উদ্দেশ্যই হলো আপনাদের যে কনফিডেন্স লেভেল আছে, আমরা এই যে মানে কয়েকটা স্যাম্পল পেলাম যে কে বিলো 50%, কে 50 to 60% বা অ্যাবভ 80%, মানে কয়জন আছেন। আমার একটা মোটামুটি ধারণা হলো ট্রেনার হিসেবে এখান থেকে আপনারা যারা এই কোর্সে অ্যাটেন্ড করবেন, তো হয়তো এরকমই একটা মিক্সড গ্রুপ আমরা পাবো। তো সবার কথা মাথায় রেখেই কিন্তু এটা ডিজাইন করা, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল যেখানে আছে সেখান থেকে আমরা অনেকখানি বুস্ট করতে পারি, অনেকখানি সামনের দিকে নিতে পারি, যাতে করে এই ট্রেনিংটা আপনাদের কাজে লাগে। তো আমরা যাই পরের স্লাইডে। থ্যাংক ইউ ফর ভোটিং। আমার নিজের অভিজ্ঞতা এবং আমার মানে অবজারভেশন, আমার মানে শিক্ষকদের সাথে কাজ করার জায়গা থেকে যে কয়েকটা বিষয়, এর বাইরেও অনেক আছে, কিন্তু আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইংলিশ যারা পড়ান, মানে ইংলিশ টিচার, তারা ক্লাসে পড়াতে গিয়ে কয়েকটা আপনারা অলরেডি বলেছেন, একজন তো বললেন স্পিকিং এর কথা। তার মানে একটা জায়গাতে একটা সমস্যা হলো, মানে এখন দুই ভাগে যদি দেখি, একটা হলো স্টুডেন্টদের সমস্যা, মানে স্টুডেন্টরা যে জায়গাতে স্ট্রাগল করে, তার মধ্যে একটা হলো স্টুডেন্টস কান্ট স্পিক ইংলিশ। আবার এটা টিচারের জায়গা থেকেও তো মানে সমস্যা আছে, যে অনেকে আছে ইংলিশে অতটা ভালো আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে ওইটাকে যথাসম্ভব ফাইন টিউন করা, সেটা তো দরকার। কিন্তু এখানে একটা ম্যাজিক হলো, ইংরেজি পড়ানোর জন্য ইংরেজির জাহাজ হতে আসলে হয় না। মানে আমি এই কথাটা মজা করে বলি যে ইংরেজি পড়ানোর জন্য যে খুব ভালো ইংরেজি, মানে ইংরেজির একেবারে এক্সপার্ট হতে হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। এবং এই কোর্সে মানে সেটা সেটা আমার একটা টার্গেট থাকবে যে আপনি অনেক কম ইংরেজি জেনেও কিভাবে ইংরেজি ক্লাসটা মোটামুটি ইংরেজিতেই নিতে পারেন। এই যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গ তখন চলে আসে, তো সেটা আমরা করব। তো গ্যাপের জায়গা থেকে একটা হলো স্টুডেন্টদের ইংলিশ লেভেলটা অতটা ভালো না, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে তারা একটু পিছিয়ে থাকে, হয়তো লিখতে দিলে মোটামুটি পারে, কিন্তু স্পিকিং এ একটু দুর্বল। আবার টিচারের জায়গা থেকে যদি বলি যে টিচারের কনফিডেন্স লো, সেটা কয়েকটা জায়গা হতে পারে, সেটা ল্যাঙ্গুয়েজের কারণে হতে পারে, সেটা ওই কোথায় কোন টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে হতে পারে। অনেকে আছেন যে ট্রায়াল এন্ড এরর বেসিস অনেক কিছু আমরা করি, আমি ঠিক শিওর না যে আমি যেটা করছি সেটা কতটা ইফেক্টিভ হচ্ছে। তো সব মিলিয়ে হয়। আর তো সেই ক্ষেত্রে ওই আবার সেই কনফিডেন্সের কথা চলে আসে। আরেকটা যেটা বিষয়, আমাদের সিস্টেমেই আসলে একটা গ্যাপ, এটা আপনারা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল না, এটা আসলে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা এটার জন্য রেসপন্সিবল। সেটা হলো ওভার ইউজ অফ গ্রামার ট্রান্সলেশন। আমরা ইংরেজি শেখা মানেই মনে করি যে ইংরেজি থেকে বাংলা করতে হবে। আমি শিক্ষকদেরকে জিজ্ঞেস করি যে ইংরেজিতে না বুঝলে বাংলায় বলে দেন আপনারা, কিন্তু বাংলায় না বুঝলে তখন কি করবেন? তার মানে বিষয়টা আসলে, এখন আমি যদি একটা এক্সাম্পলও দিই, কথার কথা, আমার সামনে আমি হয়তো স্টুডেন্টদেরকে একটা আম দেখাচ্ছি বা আমের ছবি দেখাচ্ছি। আমি কেন মনে করছি, মানে এটা তো সহজ একটা, আমি একটা জাস্ট একটা সবার পরিচিত একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো আম ওরা শুধু চেনে না, আম ভালো করে চেনে, আমের ছবি দেখে বুঝতে পারছে এটা আম। আম ওরা খেয়েছে, আম সম্পর্কে ওদের অনেক বাস্তব অভিজ্ঞতা আছে, আম কুড়ানোর অভিজ্ঞতা, গাছ থেকে আম পাড়ার অভিজ্ঞতা আছে। যে জিনিসটা ওদের নেই সেটা হলো এটার ইংরেজিটা কি হবে সেটা ওরা জানে না। মানে এখন আমি যদি আমের ছবিটা দেখাই এবং যদি মুখে বলি ম্যাঙ্গো অথবা দিস ইজ আ ম্যাঙ্গো, তখন কিন্তু অটোমেটিকলি ওরা আবিষ্কার করে নিচ্ছে যে ম্যাঙ্গো মানে হলো আম। তখন কিন্তু আমার আর ওই যে ট্রেডিশনাল ওয়েতে পড়ানোর দরকার হচ্ছে না।
ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, ইংলিশে লিখলাম ম্যাঙ্গো, বাংলায় লিখলাম আম, এভাবে ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, তো এরকম হয়তো শব্দগুলো মুখস্থ করানো, এরকম আসলে করানোর দরকার হয় না। বাংলাটা ওরা নিজেরাই বুঝে যায়। আপনি যখন আমের ছবি দেখিয়ে বলেন দিস ইজ আ ম্যাঙ্গো, অথবা আপনি যখন অন্য আরেকটু কথার কথা জ্যাকফ্রুট, এই শব্দটা হয়তো ওরা শোনেইনি, আপনি যখন কাঁঠালের ছবি দেখিয়ে বলেন ইংলিশে দিস ইজ আ জ্যাকফ্রুট, অটোমেটিকলি কিন্তু ওরা বুঝে যায় জ্যাকফ্রুট মানে হলো কাঁঠাল। এটা আর বারবার মনে করিয়ে দিতে হয় না। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম এরকম আরো অনেক রকম বিষয় আছে। তো এই আমাদের সিস্টেমে যেহেতু ওভার ইউজ অফ গ্রামার ট্রান্সলেশন এবং গ্রামারের অনেক বেশি ইউজ আছে, তো সেই জায়গা থেকে আমাদের একটু মুক্তি পাওয়া দরকার। তো আমরা এইটাকে বাদ দিয়ে নয়, কিন্তু এটার সাথে আরো কি কি করতে পারি যাতে আমাদের টিচিং লার্নিং আরো বেশি ইফেক্টিভ হয়, আরো বেশি ইন্টারেস্টিং হয়, আরো বেশি ফান ওরিয়েন্টেড হয়, কিন্তু স্টুডেন্টদের লার্নিংটা আরো বেশি ইফেক্টিভ হয়। তো আমরা সেই চেষ্টাটাই করব এখানে, অনেক টেকনিক এবং অনেক মেথড, অনেক অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করার মাধ্যমে আর কি। তো এখন একটা হলো যে আমাদের গ্যাপ, আরেকটা হলো যে মানে আমরা আমরা যেটা যেটা ফেস করছি, ওই যে আমি আগেই বলেছি হোয়াট টু টিচ এবং হাউ টু টিচ। হোয়াট টু টিচ হলো আমার কন্টেন্ট নলেজ, আর হাউ টু টিচ হলো আমি সেটাকে কিভাবে ডেলিভার করব। এখন আহ, আমরা এই যে যেটার কথা বলছি যে আপনারা যেটা নর্মালি আপনারা স্টুডেন্ট লাইফে কি শিখেছেন, আপনারা স্টুডেন্ট লাইফে অনেক বেশি কন্টেন্ট শিখেছেন, বা আমাদের টিচিং লার্নিং, আমাদের যে মানে ট্রেডিশনাল সিস্টেম, সেখানে কিন্তু গ্রামার এবং আমরা গ্রামার ধরে ধরে ইংরেজি শিখেছি এবং মূলত পরীক্ষা দিয়েছি, পরীক্ষা নির্ভর পড়াশোনা। এ কারণেই আমরা আমরা একটা কথা ট্রেনিং এ বহুবার বলতাম যে উই লার্ন ইংলিশ নট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ বাট অ্যাজ এ সাবজেক্ট। তো সাবজেক্ট হিসেবে যেহেতু শিখেছি, সেখানে পরীক্ষা দিয়ে পাশ করা, ভালো নম্বর পাওয়া, এ প্লাস পাওয়ার বিষয় ছিল। তো আমরা ইংলিশে এ প্লাস অনেকে পাই, কিন্তু ইংলিশটা বলতে পারি না বা ইংলিশে ভালো লিখতে পারি না। তার মানে ভাষাটা শেখা হয়নি। এবং জাতীয়ভাবে আসলে আমরা ইংলিশ, উই ডোন্ট লার্ন ইট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, রাদার সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে থেকে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এই গ্যাপটা তৈরি হয়। আর আমরা স্টুডেন্ট লাইফে ইংরেজি পড়ে বা যেভাবে শিখে আসছি, আর বাস্তবে আমাদের ক্লাসরুম যেটা ডিমান্ড করে, এই দুইটার মধ্যে, এই দুইটা আসলে দুইটা ডিফারেন্ট ওয়ার্ল্ড হয়ে যায়। তো আপনারা বুঝতেই পারছেন যে ক্লাসরুম ডিমান্ড করে অনেক বেশি কমিউনিকেশন, অনেক বেশি এনগেজমেন্ট, অনেক বেশি ওয়ান টু ওয়ান ইন্টারাকশন উইথ স্টুডেন্টস, এবং স্টুডেন্টদের জন্য অ্যাম্পল অপরচুনিটিস ফর প্র্যাকটিস। অনেক ক্ষেত্রে আছে যে আপনি খুব ভালো উপস্থাপন করছেন, কিন্তু স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ দিচ্ছেন না, বা ক্লাসের সবাই পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না, তখন কিন্তু আসলে শিখতে পারে না। তো ক্লাসরুম ডিমান্ড করে সামথিং মোর ইফেক্টিভ, মোর এনগেজিং, মোর ইন্টারঅ্যাক্টিভ, যে জায়গাগুলো আমরা অনেক ক্ষেত্রে মিস করি। এবং এই আমাদের যে ট্রেনিং আমরা ডিজাইন করেছি, এটার একটা বড় উদ্দেশ্যই হলো এই এনগেজমেন্টের জায়গাগুলো আরো স্পষ্ট করা, ইন্টারাকশনের জায়গাগুলো আরো স্পষ্ট করা, যাতে স্টুডেন্টদের লার্নিং অনেক বেশি ফান ওরিয়েন্টেড হয়, অনেক বেশি ইফেক্টিভ হয়, এবং দিন শেষে ওরা শিখতে পারে, মুখস্থ করা নয়, শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, এটা অনেক বেশি প্র্যাকটিস ওরিয়েন্টেড হবে, যাতে করে হাতে কলমে ওরা শিখতে পারে আর কি। তো আর আরেকটা তো যেটা আছে যে যতক্ষণ না হাতে কলমে করা হয় ততক্ষণ শেখা হয় না। এই জন্য আমাদের ট্রেনিং এর একটা বড় বিষয়, যেটা এবং আমাদের ক্লাসরুম আসলে ডিমান্ড করে, সেটা হলো লার্নিং বাই ডুইং, হাতে কলমে করা। এবং আমাদের এই ট্রেনিং এ আমরা সেই জায়গাতে অনেক বেশি ফোকাস করবো আর কি। তো আমরা একটু সামনের দিকে এগোই। শামা, ওকে। আমরা কনফিডেন্স নিয়ে কথা অনেক বলেছি। তো এখানে কনফিডেন্স নিয়ে আসলে কি মিন করে, হোয়াট ডাজ টিচিং কনফিডেন্টলি মিন, এখানে কয়েকটা বুলেট পয়েন্টে আপনাদের জন্য আমি উত্তরটা মানে তৈরি করে রেখেছি। আমি ছোট করে একটু বলবো, তারপরে আবার আপনাদের কাছে চলে যাব, মানে চ্যাট বক্সে আপনারা একটু লিখবেন, না হলে তো ইন্টারেক্টিভ হবে না। আমি কথা বলে যাচ্ছি, আপনারা শুধু শুনছেন, এভাবে তো মানে আমি এনগেজমেন্টের কথা বলছি, ইন্টারেক্টিভ সেশনের কথা বলছি, কিন্তু সেটা বাস্তবে না হলে তো মুশকিল হয়ে যাবে। মানে আমি বলছি এক, করছি আর এক। আচ্ছা, প্রথম কথা হলো আহ আহ, আহ, তো প্রথম কথা হলো আমরা কনফিডেন্টলি টিচিং এর কথা বলছি, তার প্রথম কথাই হলো বিল্ডিং অন এক্সিস্টিং নলেজ অ্যান্ড স্কিলস। এটা কিন্তু অনেক কিছু মিন করে বলতে, এই যে আপনারা এক একজন এক এক লেভেলে আছেন কনফিডেন্স নিয়ে, আপনারা যেটা শুরুতেই মানে পোলে আপনারা জানিয়ে দিয়েছেন। আমরা
কোনো ট্রেনিং যদি আপনাদের সেই এক্সিস্টিং নলেজ এবং স্কিলকে বেজ করে হয় এবং সেটাকে যদি কনসিডার করে হয়, অনেক ক্ষেত্রে হয় কি যে নতুন কিছু আরোপ করা হয় বা একেবারেই আপনার পূর্ব অভিজ্ঞতা এবং আপনার বর্তমান যে অবস্থা সেটাকে কনসিডার না করে একটা ভিন্ন কিছু আরোপ করা হয়, সেটা কিন্তু আসলে ইফেক্টিভ হয় না। অনেক বেশি ইফেক্টিভ হয় যখন আমরা আপনাদের যে বর্তমান লেভেল আছে, শিক্ষকদের যে বর্তমান লেভেল আছে ইন টার্মস অফ নলেজ অ্যান্ড স্কিলস, তার উপরে আহ, কিছু তৈরি করা হয়। আমি যদি খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আমি যদি কথার কথা আমি এই কলমটা দেখিয়ে বলছি হোয়াট ইজ দিস, বা আমার প্রশ্নটা হলো হোয়াট ক্যান ইউ সি, আপনি হয়তো উত্তর দিবেন আই ক্যান সি আ পেন। এখন আই ক্যান সি আ পেন, এটা তো খুব সিম্পল একটা সেন্টেন্স, এটা বলাই যায়। তো এইটুকু নলেজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এইটুকু নলেজ সবার আছে, কিন্তু এটা নিয়ে যদি আমি আরো কিছু ইনফরমেশন অ্যাড, আরো দুটো বা তিনটে ইনফরমেশন অ্যাড করে সেন্টেন্সটা বলতে পারি, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হবে। কিন্তু আমি এটা দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে একটা ইনফরমেশন যোগ করছি, দুইটা করছি, এরকম করে আস্তে আস্তে এগোচ্ছি। সেক্ষেত্রে কিন্তু তাহলে অনেক বেশি এটা আহ, তখন আপনার এক্সিস্টিং যে নলেজ লেভেল আছে সেটার উপরে আমি বিল্ড অন করছি, আমি তার সাথে নতুন কিছু যোগ করছি। এভাবে করলে টিচিংটা আরো অনেক বেশি ইফেক্টিভ হয়। আপনারাও যারা ক্লাসে পড়েন, আপনারা যদি এভাবে করেন, অনেক ক্ষেত্রে হয় যে আমরা বলি যে স্টুডেন্ট তো পারছে না। তো পারছে না তার নানান কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ হলো এটা যদি ওর মাথার উপর দিয়ে যায়, আমরা বলি না মাথার উপর দিয়ে চলে গেল, তো মাথার উপর দিয়ে যদি চলে যায় তাহলে তো আসলে কঠিন হবে, ওরা বুঝবে না। তো আহ ওদের যে লেভেল আছে তার উপরে যদি কোনো কিছু বিল্ড করা হয় তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা যারা ইংরেজি শিখেছি, আমি নিজেও আমি তো নেটিভ লাইক ইংলিশ শিখিনি, বা আমি শেখার চেষ্টাও কোনোদিন করিনি, এবং তার কোনো দরকারও নেই। বাংলাদেশে আসলে অ্যাকসেন্ট নিয়ে যত বেশি কি বলে এটাকে, মানে অনেক বেশি মানে ফাস্ট করা হয়। আমি নানান দেশে গিয়েছি এবং আমি যদি আশেপাশের দেশের কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, সেখানে কিন্তু অ্যাকসেন্ট নিয়ে এত বেশি মাথা ব্যথা কারণ নেই। আমরা আমাদের দেশে অনেক বেশি মাথা ব্যথা করি। তার মানে আপনি যখন আপনার মতো করে ইংরেজি ব্যবহার করেন এবং সেটা মনে হয় যে না এটা তো ব্রিটিশদের মতো হচ্ছে না, এটা তো নেটিভদের মতো হচ্ছে না, তখন আপনার কনফিডেন্স লেভেলে একটু আঘাত লাগে। তো এই আঘাতের কোনো মানে হয় না। আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশের সিস্টেমে ইংরেজি শিখেছেন, আপনার ইংল্যান্ডে জন্ম হয়নি। পৃথিবীর কোনো দেশেই মানুষ ব্রিটিশদের মতো করে ইংরেজি বলে না, তাদের নিজেদের দেশের মতো করে বলে। আপনি আমি ওনার এক্সাম্পলটা অনেক দিতাম। এই যে জাতিসংঘের মহাসচিব ছিলেন না আগে, বান কি মুন, সাউথ কোরিয়ার, ওনার ইংরেজি যদি আপনারা কখনো শুনে থাকেন, উনি কিন্তু একেবারে টিপিক্যাল সাউথ কোরিয়ার অ্যাকসেন্টে ইংরেজি বলতেন। এবং সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজে যেমন ধরেন টি নেই, টিটা মানে টুডেটা হয়ে যায় টুডে। তো এটাই ওনাদের ইংরেজি, এবং উনি জাতিসংঘের মহাসচিব হয়েও কিন্তু ওই ইংরেজি দিয়েই উনি কাজ চালিয়েছেন। তাহলে আমরা কোত্থেকে আমরা চিন্তা করতে পারি যে আমাদের নেটিভ স্পিকার, নেটিভদের মতো করে ইংরেজি বলতে হবে? তার মানে এরকম যদি আপনাদের কোনো ধারণা থেকে থাকে, ওই ধারণাটা একদম বাদ দিয়ে দিন, তাহলে আপনার মধ্যে কনফিডেন্সটা আরো বেশি তৈরি হবে আর কি। আর আরেকটা যেটা হয় কি, আমাদের মানে অনেক সময় গোলটা ক্লিয়ার থাকে না। তা গোলটা আমি মানে কোথায় আছি, এখান থেকে আমি কোথায় যাব, সেই গোলটা যদি ক্লিয়ার থাকে, তখন কিন্তু আমার মধ্যে তখন আমি বুঝতে পারি আমার মধ্যে কতটুকু আছে এবং কতটুকু অর্জন করতে পারি। তো তখন ওই একটা ক্লিয়ারিটি আসলে তখন আমার মধ্যে কিন্তু একটু বাড়তি কনফিডেন্স তৈরি হতে পারে। আচ্ছা, আহ, আহ, আরেকটা হলো যে আমার ক্লাসে যদি আমি স্টুডেন্টদেরকে কথা বলার সুযোগটা বেশি দিই, আমি নিজেই অনেক বেশি কথা বলি, কিন্তু কথা হলো স্টুডেন্টরা তো শিখতে এসেছে, আমি তো শিখতে আসিনি। আমি শিখি সেটা অন্যভাবে, কিন্তু স্টুডেন্টরা শিখবে, তো তাদেরকে যদি কথা বলতে বেশি দিই তাহলেই কিন্তু, এবং সেই পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন, তখনই বলা যায় যে আপনি কনফিডেন্টলি আপনার ইংরেজি ক্লাসে আপনি ইংরেজি পড়াচ্ছেন, এন্ড ইউ আর আ কনফিডেন্ট টিচার। আর শেষ কথা যেটা, এটা খুবই ইন্টারেস্টিং, যে সিম্পল ক্লাসরুম ইংলিশ। তো এটার জন্য কিন্তু ওই যে আমি শুরুতে একবার বলেছিলাম খুব বেশি ইংরেজি জানার কিন্তু দরকার হয় না। তো আহ, অনেক কিছু আছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, ক্লাসরুম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে খুব সিম্পল ইংলিশ আমরা জানি, এবং আমাদের স্টুডেন্টরা ওটা ইংরেজিতে বললে বুঝতে পারবে, তারপরেও অনেক ক্ষেত্রে আমরা বাংলাতেই বলি। তো যেটা বাংলা ইংলিশে বললে আমি বলতে পারি প্রথমত, দ্বিতীয়ত আমার স্টুডেন্টরা বুঝতে পারবে, সেক্ষেত্রে তো ইংরেজি বলার দরকার নেই, সরি বাংলা বলার দরকার নেই। আর আরেকটা বিষয় হলো ইংরেজি মানে ভাষাটা তো শুধু বলার বিষয় না, এটা আমি
ট্রেনিং এ খুব বলতাম যে সেইং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ। কথার কথা একেবারে যারা প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে নতুন এসছে, আপনি যখন তাদেরকে স্ট্যান্ড আপ বলেন এবং হাত দিয়ে ভাবে দেখান, স্ট্যান্ড আপ আজকালকার বাচ্চারা সবাই বোঝে, এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। তারপর আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, আপনি যখন স্ট্যান্ড আপ বলেন এবং হাত দিয়ে ভাবে দেখান যে কোনোদিন এই শব্দটা এই এক্সপ্রেশনটা শোনেনি, সেও কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ আপনি হাত দিয়ে তো দেখাচ্ছেন। আবার সিট ডাউন বললে সে সেটাও বুঝতে পারবে। আবার যখন কাম টু দ্য বোর্ড বা কাম টু দ্য ব্ল্যাক বোর্ড, আপনি যখন বলছেন এবং হাত দিয়ে দেখাচ্ছেন, তাকে ইনভাইট করছেন, অটোমেটিকলি ও কিন্তু বুঝে যাচ্ছে আমাকে বোর্ডে আসতে বলছে। বা হয়তো সাবিনাকে ডেকে বলছেন, সাবিনা কাম টু দ্য বোর্ড, ও কিন্তু ওই পুরো ইংরেজিটা না বুঝলেও কিন্তু আপনি কি বলতে চেয়েছেন সেটা বুঝে গেল। অথবা গো ব্যাক টু ইউর সিট, এটা বললে ও কিন্তু বুঝে যাবে। তো এরকম সিম্পল যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো যদি আমরা ইংরেজিতে যথাসম্ভব ব্যবহার করি, দ্যাট উইল মেক ইউ আ মোর কনফিডেন্ট টিচার। এখানে আপনাদের কাছে ফেরত আসতে চেয়েছিলাম খুব ছোট করে 1 মিনিটের মধ্যে, আপনারা চ্যাট বক্সে একটু জানাবেন ফ্রম ইওর আইডিয়া। আমি তো এখানে কয়েকটা পয়েন্ট রেখেছিলাম আপনাদের জন্য, মানে হোয়াট ক্যান মেক ইউ আ মোর কনফিডেন্ট টিচার। একটা পয়েন্ট একটা সেন্টেন্সে বলতে পারেন, একটা ওয়ার্ডে বলতে পারেন, একটু কি বলবেন? আপনাদের কথাটাও একটু শুনি। আমরা এটার জন্য 30 সেকেন্ড ব্যয় করব। হ্যাঁ, চ্যাট বক্সে এসে সবাই একটু লিখুন। হ্যাঁ, ওকে। লেসন প্ল্যানিং, learning makes me more confident, effective strategy, very good. Classroom preparation, yes, preparation is very important. আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন হলো এই যে কনফিডেন্ট, প্রশ্নটা তো এখানে আছেই, হোয়াট ডাজ টিচিং কনফিডেন্টলি মিন। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম, আপনার আর কি মনে হয় হোয়াট ডাজ মানে টিচিং কনফিডেন্টলি মিন টু ইউ, আর অন্য কোনো পয়েন্ট আপনার জায়গা থেকে আর কি? গুড। টু নো অ্যাবাউট মাই স্টুডেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে এটা কনসিডারই করি না। স্টুডেন্টদেরকে বোঝা অনেক বেশি জরুরি। হ্যাঁ, প্রপার লেসন প্ল্যান তো লাগবেই ডেফিনেটলি। ইউজিং টুলস ফর ক্লাসরুম ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। লার্নার্স অটোনমি, হ্যাঁ, এগুলো সবই আপনার কনফিডেন্সের সাথে যায়। আপনি এগুলো যত বেশি করতে পারবেন, তত বেশি আপনি কনফিডেন্টলি পড়াতে পারবেন আর কি। কমিউনিকেশন ডেফিনেটলি, একদম একদম। স্টুডেন্টদেরকে বোঝা এবং তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করা, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট পেয়েছি। আমি বললাম 30 সেকেন্ডের মধ্যে। বাকি যারা লিখতে পারেননি তাদের জন্য আমি ভেরি সরি। আমরা তাহলে ফেরত চলে আসি, চ্যাট বক্স থেকে আমরা ফেরত চলে আসি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের রেসপন্স খুবই ভালো, আই রিয়েলি লাইক ইট। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। শ্যামা, ওকে। খানিকটা বলে ফেলেছি। আহ, আহ, সেটা হলো কনফিডেন্সের সাথে স্কিলের প্রশ্ন আছে। আমি শুরুতেই বলেছিলাম নলেজ এবং স্কিলের প্রশ্ন আছে। তারপরেও আমরা যদি একেবারে কি স্কিলস, যেটা হলো আহ, যেগুলো আমাদের শিক্ষক হিসেবে আমাদেরকে কনফিডেন্ট করে, তো তার মধ্যে আহ, এটা অলরেডি আলাপ করেছি, ক্লাসরুম ইংলিশ, যেটা আমি ওটা সহজ একটা বুদ্ধি আপনাদের সাথে শেয়ার করলাম, যে এটার জন্য ইংরেজি জাহাজ হতে হয় না, এবং খুব সিম্পল ইংরেজি জানা থাকলেও তাই দিয়েই কিন্তু আমরা এটা করতে পারি। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যদি আহ, এখন তো গুগল ট্রান্সলেটর আছে, আপনাদের জন্য আরো সহজ চ্যাট জিপিটি আছে, আমার মনে হয় আপনারা অনেকে ইউজ করেন। আপনি যে ধরনের কথা ইংলিশে বলতে চান, বাংলাতে লিখে চ্যাট জিপিটি কে দিলে ও সুন্দর করে আপনার জন্য ইংরেজি করে দেবে। এবং সেগুলো যদি আপনি ব্যবহার করেন 2 দিন 3 দিন 4 দিন করলে, এরপর আপনার মনেও করতে হবে না, আপনি অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন। স্টুডেন্টদের কথার কথা আপনি গ্রুপে ভাগ করবেন, আর এই কথাটা ইংলিশে কিভাবে বলবেন। তো কথার কথা, আহ, আপনার যদি আপনি বলেন স্টুডেন্টস
গেট ইনটু পেয়ার্স। আপনি এরকম দুই পেয়ারে মানে তো দুইজন একসাথে বসবে, তো আপনি দুই আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন গেট ইনটু পেয়ার্স, মানে দুইজন দুই জায়গা থেকে এসে বা পাশাপাশি বসে আছে, তারা পেয়ারে এখন কাজ করবে আর কি। তো গেট ইনটু পেয়ার্স এই 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 এই- এই কথাটা বললেই কিন্তু তারা তখন বুঝে যাচ্ছে। আর আপনি একবার যখন করবেন, এরপরে স্টুডেন্টস গেট ইনটু পেয়ার্স হাত দিয়ে দেখাচ্ছেন এবং মুখে বলছেন, ওরা তখন পেয়ারে কাজ করছে আর কি। বা যে কোনো ধরনের ইনস্ট্রাকশন আপনার মনে হচ্ছে এটা ইংলিশে কিভাবে বলা যায়, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, বা এমনি গুগল সার্চে গিয়ে আপনি জিজ্ঞেস করলে আপনার জন্য বেশ কয়েক রকম এক্সাম্পল দিয়ে দেবে আর কি। তো এভাবে করে কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারি। এরপরে এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, এটা নিয়ে আর বেশি না বলি। আরেকটা হলো যে স্পিকিং স্পিকিং সরি স্পিকিং অ্যাক্টিভিটিস ইন্টিগ্রেশন অফ ফোর স্কিল। স্পিকিং নিয়ে বলেছে, এটা না বলি। আমরা স্পিকিং অ্যাক্টিভিটি করি, আমরা রিডিং অ্যাক্টিভিটি করি, রাইটিং অ্যাক্টিভিটি করি, লিসনিং অ্যাক্টিভিটি করি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা মিসিং হয়, যে এই যে একটা অ্যাক্টিভিটি, একটা স্কিলের সাথে আর একটা স্কিলের ইন্টিগ্রেশন, এটা একটা মিসিং পার্ট থেকে যায়। বিশেষ করে লিসনিং এর সাথে স্পিকিং এর একটা দারুণ সম্পর্ক আছে। মানে একটা সিম্পল যদি এক্সাম্পল দিই, যে আমি হয়তো মাই ভিলেজ এই টপিকটা নিয়ে হয়তো আমি আজকে পড়াবো। তো মাই ভিলেজ সম্পর্কে যদি আমার কিছু আলোচনা হয়, আলোচনা মানে কি, সেখানে কিন্তু লিসনিং এবং স্পিকিং হচ্ছে। তাহলে এরপরে যখন স্টুডেন্টদেরকে মাই ভিলেজ সম্পর্কে একটা প্যাসেজ বা একটা টেক্সট পড়তে দিব, এটা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। এখানে কি ধরনের ওয়ার্ড আছে, কি ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেটা অলরেডি স্টুডেন্টদের সামনে বহুবার উচ্চারিত হয়েছে। এরপরে যখন ওরা পড়বে, এই বিষয়টা কিন্তু ওদের কাছে কম্পারেটিভলি ইজিয়ার লাগার কথা, কারণ এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। এবং পড়ার পরে এরপরে যদি লিখতে দেওয়া হয়, যে ওখান থেকে যে কোনো একটা বিষয়, নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ওন ভিলেজ, তখন কিন্তু ওখান থেকে সে মানে আলোচনা হয়েছে, তারপর সে পড়লো, সেখান থেকে এক্সাম্পল গুলো নিয়ে নিজের মতো করে দে ক্যান রাইট অ্যাবাউট দেয়ার ওন ভিলেজ। তো এই যে একটা স্কিলের সাথে আর একটা স্কিলের যে পারস্পরিক সম্পর্ক, ইন্টিগ্রেশন, এইটা যদি আমরা ইফেক্টিভলি বুঝি এবং ক্লাস ইফেক্টিভলি করি, লেসন প্ল্যানের মধ্যে ওইভাবে আনি, দ্যাট ক্যান মেক আস মোর কনফিডেন্ট। তো এটা খুবই ট্রিকি একটা পার্ট, যেটা আমরা অনেক ক্ষেত্রে আসলে আমাদের পাঠে আমরা মিস করে ফেলি। হয়তো আমরা ওই সবগুলো স্কিল সব লেসনে আনার যে জোর করে আনতে হবে তা নয়, কিন্তু যতটা সম্ভব ইন্টিগ্রেশন করতে পারলে, যেহেতু একটার সাথে আরেকটা কানেক্টেড। আরেকটা যেটা হলো, আমাদের অনেক ক্লাসরুমই আছে লার্জ ক্লাসরুম, এবং আমরা অনেক ক্ষেত্রে বলেই দিই লার্জ ক্লাসরুম হলে আসলে টিচিং লার্নিং ইফেক্টিভ হয় না। হ্যাঁ, ডেফিনেটলি ছোট ক্লাসে যতটা আরাম করে, যতটা আপনার ইজ থেকে আপনি পড়াতে পারবেন, একটা বড় ক্লাসে তো সেটা একটু কঠিন হয়ই। কিন্তু এটাও সত্যি কথা, আপনার যদি টেকনিক জানা থাকে, তাহলে 10 জনকে পড়ানো, আমি বলবো না যে 10 জনকে পড়ানো যত সহজ 100 জনকে পড়ানো একই রকম সহজ, তা নয়। কিন্তু টেকনিক জানা থাকলে, তাহলে কিন্তু বেশি স্টুডেন্ট থাকলেও আপনি আপনি হয়তো ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন অত বেশি দিতে পারবেন না, কিন্তু আপনি যথেষ্ট ইফেক্টিভলি আপনার এই 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 ক্লাসটা আপনি নিতে পারবেন। আচ্ছা, আবার যদি এক্সাম্পল দিই, একবার একটা ট্রেনিং এরকম অনেকে চ্যালেঞ্জ করছিলেন, না আমার তো অনেক প্রায় 80 জন স্টুডেন্ট একটা ক্লাসে, আমি কোনোভাবে পড়াতে পারি না, এটা ম্যানেজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন এই গ্রুপ ওয়ার্ক দিয়ে কিভাবে আমরা লার্জ ক্লাস ম্যানেজ করতে পারি এবং স্টুডেন্টদেরকে লিডারশিপের জায়গা থেকে তাদেরকে কিভাবে রোল দিতে পারি, সেরকম একটা অ্যাক্টিভিটি করছিলাম, যেখানে আমি ধরে নিচ্ছি লিটারালি আমরা আমি একটা স্কুলে গিয়ে সেখানে ক্লাসে মনে হয় 80 না 90 জনের মতো স্টুডেন্ট ছিল। আমি প্রথমেই তাদেরকে বড় বড় 8টা গ্রুপে ভাগ করে, প্রত্যেক গ্রুপে একজন করে গ্রুপ লিডার বানালাম। এরপরে আমি যে কাজটা করতে দিলাম, সেই কাজটা গ্রুপ লিডারদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে গ্রুপ লিডাররা গ্রুপের মেম্বারদের সাথে ওই কাজটা করলো আর কি। একটা স্পিকিং অ্যাক্টিভিটি ছিল। তো তার মানে আমি 80 জনের কাছে একবারে যেতে পারছি না, কিন্তু আমি তো 8 জন বা 10 জন যারা আমার গ্রুপ লিডার বা গ্রুপের রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছে তো যেতে পারি। তো এরপরে গ্রুপ লিডারদের কাজ হলো গ্রুপের বাকিদের সাথে কাজটা করা, এবং দেন মাই রোল ইজ টু মনিটর মাই হোল ক্লাস, তারা কাজটা ঠিক মতো করতে পারছে কিনা, বা যে গ্রুপ লিডার হয়তো ভুল করছে সেখানে গিয়ে তাকে একটু হেল্প করা। তার মানে আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে ক্লাসের 80 জনকেই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করাচ্ছি, বিকজ মানে আমি এখানে একটা টেকনিক ফলো করছি। আমি সরাসরি সবার কাছে যাওয়ার চেষ্টা না করে গ্রুপ লিডারদের মাধ্যমে আমি কাজটা করছি আর কি। আর
মানে এটা ট্র্যাডিশনাল আসলে আমাদের, আমরা টিচার হিসেবে ক্লাসে অনেক কথা বলি, কিন্তু ওই শুরুতেই বলেছি যে শিখতে তো এসছে স্টুডেন্টরা। তো আমরা এমন ভাবে যেন যদি কাজটা করতে পারি যেখানে স্টুডেন্টরা অনেক বেশি কথা বলার সুযোগ পাবে। আমি শুরুটা করে দিব, আমি উপস্থাপনটা করে দিব, দ্য রেস্ট উইল বি অন দ্য স্টুডেন্টস। আমার যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার এখানে একটা বল রেখেছিলাম অন্য একটা অ্যাক্টিভিটি করার জন্য, তো আমি এখানে এক্সাম্পলটা দিচ্ছি। যে আহ, ধরুন আমরা ক্যান এবং ক্যানট এরকম একটা কাজ করব, বা যে কোনো কিছু হতে পারে। আমি একটা সেন্টেন্স উপস্থাপন করছি, আর বারবার প্রত্যেককে জিজ্ঞেস করছি যে কথার কথা, ক্যান ইউ রান। আর একজনকে জিজ্ঞেস করছি ক্যান ইউ সুইম, ক্যান ইউ ফ্লাই, এরকম সে হয়তো ইয়েস নো উত্তর দিবে আর কি। বারবার আমি এই প্রশ্নটা শিক্ষক হিসেবে না করে, দেখেন কিভাবে স্টুডেন্টদের টক টাইম বাড়ানো যায় তার একটা এক্সাম্পল। আমি প্রথমে প্রশ্নটা সবাইকে শোনালাম, বোর্ডে লিখলাম, তারপরে এই বলটা দিয়ে একজনকে হয়তো তার কাছে বলটা ছুড়ে দিয়ে বললাম যে ক্যান ইউ ফ্লাই। সে হয়তো বললো নো আই কান্ট। তারপরে বড় জোর আমি আরেকজনের কাছে দিতে পারি ক্যান ইউ রান, ইয়েস আই ক্যান। এরপরে আমি স্টুডেন্টকে বললাম তুমি এই বলটা আরেকজনকে দিয়ে তুমি একটা প্রশ্ন করো, যে ওই ওই যে হতে পারে ক্যান ইউ রাইট, ক্যান ইউ রিড, ক্যান ইউ ইট, হোয়াট এভার ইট ইজ। তাহলে কিন্তু আমি দুইবার বলেছি, এরপরে স্টুডেন্টরা কথা বলছে, কেউ বলছে, কেউ উত্তর দিচ্ছে, মানে প্রশ্ন করছে, কেউ উত্তর দিচ্ছে। এরকম অনেক টেকনিক আছে যার মাধ্যমে আমি টিচার হিসেবে জাস্ট আমি আলোচনাটা শুরু করব, কিন্তু বাদ বাকি মাই স্টুডেন্টস উইল বি ডুইং। তো ওরকম করে কিন্তু আমরা করতে পারি। আর আলাদা করে বলার কিছু নেই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন এন্ড ইন্টারাকশন মানে কতটি ইম্পর্টেন্ট। তো আমি অনেক বেশি কনফিডেন্টলি আমার ক্লাসে পড়াতে পারবো, স্টুডেন্ট অনেক ভালো শিখবে যখন তারা প্রত্যেকেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করার সুযোগ পায়। এবং ইন্টারাকশন তো কয়েক ভাবে হয়। আচ্ছা, প্রথমে পার্টিসিপেশনের কথা যদি বলি একটু, সেটা হলো মোটা দাগে কিন্তু তিন ধরনের পার্টিসিপেশন হয় ক্লাসে। একটা হলো মানে হোল ক্লাসে, আরেকটা হলো গ্রুপে বা পেয়ারে, আরেকটা হলো ইন্ডিভিজুয়ালি। এখন আমার পার্টিসিপেশন যদি সব সময় শুধু হোল ক্লাসে হয় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন আমি একদমই দিচ্ছি না। অথচ লার্নিংটা তো আলটিমেটলি হ্যাপেন্স এট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল। তো তার মানে পার্টিসিপেশন, মানে ওই যে সব লেভেলের পার্টিসিপেশন এনশিওর করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার ইন্টারাকশনের জায়গা থেকে যদি বলি, টিচার হিসেবে আমার সাথে আমার স্টুডেন্টের ইন্টারাকশন হচ্ছে, যেটা তো হতেই হবে, কিন্তু স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের ইন্টারাকশন কতটা হচ্ছে ওটাই হওয়া দরকার আরো বেশি। তো সেটা যদি হয় তাহলে ওরা নিজেরা কথা বলতে পারবে, নিজেরা শেয়ার করতে পারবে, এবং এটার থেকে ওরা আরো ভালো শিখতে পারবে। যে প্রশ্নটা আপনাকে করতে হয়তো ভয় পাচ্ছে, সেই প্রশ্ন ওর কোনো ফ্রেন্ডকে করে সহজেই শিখে নিতে পারবে। তো এভাবে করে কিন্তু অ্যাজ আ টিচার ইউ ক্যান বি মোর কনফিডেন্ট। আমরা যাই সামনে। ওকে, আচ্ছা, আহ, এই বলটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। এখন ধরুন একেবারেই ছোট স্টুডেন্ট, কোন ক্লাসের, ক্লাস 1 বা প্রি প্রাইমারি, আপনি ওদেরকে এই বল শব্দটা শেখাবেন। তো একটা শব্দ শেখানো মানে কি আসলে? একটা শব্দ শেখানো মানে আমরা যখন বোর্ডে লিখি, তার স্পেলিংটা আমরা দেখাই এবং স্পেলিংটা স্টুডেন্টদেরকে শেখাই। আবার যখন ওই বল শব্দটা আমি প্রোনাউন্স করছি তখন ওরা এই শব্দটা কিভাবে প্রোনাউন্স করতে হয় সেটা শেখে। যদি শব্দটা বড় হয় তাহলে ভেঙে ভেঙে আমরা সেটা সেটা দেখাই। তারপরে সেই ওয়ার্ডের মিনিংটা আমরা শেখাই। আরেকটা হলো যে অ্যাপ্লিকেশন। এখানেই আবার আমাদের সিস্টেমে একটা জায়গা একটু গ্যাপ থাকে। আমরা স্পেলিং শেখাই, প্রোনাউন্সিয়েশন শেখাই, মিনিং শেখাই, কিন্তু অ্যাপ্লিকেশনটা অনেক ক্ষেত্রে শেখাই, অনেক ক্ষেত্রে কম শেখাই, বা এটার প্রতি গুরুত্বটা একটু কম থেকে যায়। এখন ধরুন আমি এটা দেখিয়ে আপনাদেরকে ধরুন দিস ইজ আ ক্লাসরুম এন্ড আই এম ইউর টিচার এন্ড ইউ অল আর মাই স্টুডেন্টস। তো আমি এটা দেখিয়ে বলছি স্টুডেন্টস হোয়াটস দিস। তা উত্তরটা কি হতে পারে একটু আপনারা চ্যাট বক্সে লিখবেন। সেন্টেন্স হিসেবে উত্তর দিতে পারেন, মানে ইন আ সেন্টেন্স, অর ইউ ক্যান জাস্ট রাইট দ্য ওয়ার্ড। ওকে, গুড 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 গুড। আচ্ছা, আর লিখতে হবে না। হ্যাঁ, আপনারা হ্যাঁ কয়েকজন, আমি একটা জিনিস দেখতে যাচ্ছিলাম, ওটা অলরেডি এসে গেছে, এটা বলি। দেখুন আর লিখতে হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
একটা জিনিস হলো কি, আমি যখন দেখাচ্ছি আমার জায়গা থেকে তখন হলো হোয়াট ইজ দিস, তখন মানে ওই যে বাংলায় যেটা বলেন মানে এটা কি। আর যখন আপনি ওই পাশ থেকে বলছেন তখন কিন্তু আর এটা হয় না, থাকে না, তখন হয়ে যায় ওটা। ওটা একটা বল, মানে এটা কি, ওটা একটা বল। তো ইংলিশেও তাই, হোয়াট ইজ দিস আমার এন্ড থেকে এটা হলো দিস, আপনার এন্ড থেকে কিন্তু তখন আর দিস থাকে না, তখন ইট হয়ে যায়। তো এই জন্য কেউ কেউ লিখেছেন ইটস আ বল, এটাই হলো কারেক্ট আনসার। দিস ইজ আ বল হবে না, আমি বলছি হোয়াট ইজ দিস, আপনি বলবেন ইটস আ বল বা ইট ইজ আ বল, অথবা শুধু বল বলতে পারেন। তার মানে আমি ধরেন এই শব্দটা শেখানোর জন্য এখন ক্লাসে প্রথমে বোর্ডে লিখছি না, কিছু করছি না, আমি শুধু বলটা নিয়ে গেছি ক্লাসে। ক্লাসে গিয়ে আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করছি হোয়াটস দিস, হয়তো ওরা বলছে বল, কেউ বলছে দিস ইজ আ বল, কেউ বলছে ইটস আ বল। আমি তখন ঠিক করে দিতে পারি ইটস আ বল। অথবা আমি একজন স্টুডেন্টকে আগে থেকে ঠিক করে রাখতে পারি যে হয়তো আমার ক্লাসে একটু ভালো পারে, আমি ওকে ওর সাথে রোল প্লে করতে পারি। আমি বলছি হোয়াটস দিস, ও তখন বলছে ইটস আ বল, তখন আমি বোর্ডে লিখতে পারি শব্দটা, বল শব্দটা লিখতে পারি। এরপরে আমি বলটা প্রশ্ন করে আরেকজনকে দিয়ে দিতে পারি হোয়াটস দিস, সে হয়তো বলবে বল, বা যদি সে পুরো সেন্টেন্স বলতে পারে তো আরো ভালো। এভাবে বল নিয়ে খানিকক্ষণ খেলা হচ্ছে আর কি। তার মানে ওরা কিন্তু মজা পাচ্ছে, এবং আজকে যে শব্দটা শেখানো হবে এটার প্রতি ওদের আগ্রহ তৈরি হচ্ছে। এরপরে আপনি বোর্ডে লিখছেন, আপনি স্পেলিং শেখাচ্ছেন, এটা প্রনাউন্সিয়েশন শেখাচ্ছেন, বা বল এরকম করে শেখানো হয়। যত টেকনিক আছে আপনি অ্যাপ্লাই করছেন। আর বলের মানে তো বলই, আপনি সরি বাংলা, ওই যে মানে বল তো বলই, কিন্তু এটার মানেটা আরো পরিষ্কার করার জন্য যদি আপনি জিজ্ঞেস করেন ওরা কেউ বল খেলেছে কিনা, ওদের বাড়িতে বল আছে কিনা, তো বল শেপ, বলের যে একটা শেপ, এই শেপের কি কি হয়, মানে যাই হোক, মানে সেটা আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে। তো এরকম করলেন না, ওদের লাইফের সাথে কানেক্টেড বিষয়গুলো নিয়ে আপনি কথা বললে তখন ওদের অনেক বেশি মজা লাগবে। এরপরে আপনি যা যা শেখানো সেটা তো শেখাবেন, এই যে স্পেলিং শেখাবেন, প্রনাউন্সিয়েশন, মিনিং। এরপরে অ্যাপ্লাই করা তো আপনি শুরুই করেছেন অ্যাপ্লাই দিয়ে। এরপরে হয়তো জিজ্ঞেস করতে পারেন এই বল দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, তো কি ভাবে সেন্টেন্স তৈরি করা যায়, প্লে দিয়ে কে, মানে যদি একটা বানাই তাহলে কিরকম হয়, অথবা আপনি ওয়ার্ড গুলো দিয়ে দিলেন, ওরা তখন সাজাবে। তো এরকম করে নানান ভাবে হতে পারে। তো মোট কথা হলো শব্দ শেখানো মানে শুধু ইংরেজির বাংলা করা না, শব্দ শেখানো মানে এই যে এই বিষয়গুলো, যে 4টা বিষয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা। তার থেকে বড় কথা হলো এমন কিছু ফান এলিমেন্টস ক্লাসে অ্যাড করা, এমন কিছু গেম লাইক অ্যাক্টিভিটি করা, গেমের মতো করে করা, সেটা বল দিয়ে হতে পারে, নানান ভাবে হতে পারে, হাততালি দিয়ে হতে পারে। এইগুলো করলে তখন আপনার ভোকাবুলারি টিচিংটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, স্টুডেন্টদের অনেক বেশি মনে থাকবে, এবং তখন ওদের লার্নিংটা আরো পাকাপোক্ত হবে। তো আরো আরো নানান কিছু আছে। বল তো সিম্পল, এটা তো শেখানো গেল। আবার ধরুন একটা শব্দ যদি হয় উইন্টার, তো উইন্টার শব্দটা হয়তো একটু আরেকটু কঠিন। তো এটা শেখানোর জন্য হয়তো যদি আমি উইন্টার, ওই যে শীত লাগে, শীত লাগার অভিনয়টা যদি অ্যাড করে দিতে পারি, শীতকাল, শীত লাগলে যে উহু হু হু এরকম হয়, তাহলে ওই উহু হু দিয়েই ও মনে রাখবে উইন্টার মানে হলো শীতকাল। বা উইন্টার দেখলেই ওর মধ্যে এরকম ওর মনে চলে আসবে যে এটা মানে তখন শীত লাগছে। বা সামার কে আমরা আরেকভাবে বোঝাতে পারি। ওকে, আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা, এবার আমরা একটা স্পিকিং অ্যাক্টিভিটি করব। স্পিকিং অ্যাক্টিভিটি খুবই সহজ। আহ, আমার নাম তো আপনারা জেনেছেন, আবার স্ক্রিনেও আরেকবার দেখতে পাচ্ছেন। তা আমি যদি আমার কথাটাই বলি, আম সুদেব, আইল গো উইথ দ্য অ্যাডজেক্টিভ স্মার্ট। আমি কতটা স্মার্ট জানি না, তো এস দিয়ে শুরু, তো আপনারা লক্ষ্য করছেন আমার নাম হলো এস দিয়ে শুরু, আর আমি একটা অ্যাডজেক্টিভ নিয়েছি, সেটাও এস দিয়ে শুরু। আপনাদের এখন টাইম হলো 30 সেকেন্ডের মধ্যে আপনারা আপনাদের নামের যে ইনিশিয়াল লেটার তার সাথে মিলিয়ে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি মোহাম্মদ, আচ্ছা মাসুমা, মাসুমা আক্তার তানিয়া। আপনার যদি নাম হয় তানিয়া, তানিয়াটাই নিতে পারেন। যদি আপনি মাসুমা নামেই বেশি পরিচিত হন, তাহলে মাসুমা, জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো এম ফর মাসুমা, তাই তো? তাহলে মাসুমা দিয়ে কি হতে পারে, যেমন মডেস্ট মাসুমা হতে পারে, মেরিটোরিয়াস মাসুমা হতে পারে। তারপরে শাম্মা, আহ, শাম্মা তো এস দিয়ে, আমিও এস দিয়ে। তো হ্যাঁ, ও আচ্ছা, নাইস নাসিমা হতে পারে, ভেরি গুড। তারপরে আচ্ছা, শাম্মার ক্ষেত্রে আমরা একটু হেল্প করি, শাম্মাকে আমরা একটু অ্যাডজেক্টিভ দিই। আহ, শাম্মা কি শাম্মা হতে পারে, কেউ কি একটু লিখবেন চ্যাট বক্সে, শাম্মাকে আমরা একটা অ্যাডজেক্টিভ দিই।
সাপোর্টিভ শাম্মা, ইয়েস শি ইজ ভেরি সাপোর্টিভ, থ্যাংক ইউ। তারপরে স্মাইলিং শাম্মা হতে পারে, ভেরি গুড। ওকে, কারোর নাম যদি হয় টুম্পা, তাহলে তার অ্যাডজেক্টিভটা কি হতে পারে? টুম্পা আছে নাকি জানি না কেউ এখানে টুম্পা কেউ কি আছেন? না, সফিস্টিকেটেড শাম্মা, হ্যাঁ ভেরি গুড। আর টুম্পার ক্ষেত্রে আমরা কি করতে পারি? টি ফর টুম্পা, ট্যালেন্টেড টুম্পা, ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, ট্যালেন্টেড টুম্পা, ওকে ফাইন। এখন তাহলে আপনাদের কাজ হলো 30 সেকেন্ডের মধ্যে আপনার নামের সাথে কোন অ্যাডজেক্টিভটা যায় সেটা আপনি নিজেই ঠিক করে নেবেন, এরপর আমরা কথা বলবো। আর ঠিক করে নিয়ে আপনি যে এভাবে নিজের পরিচয়টা দিবেন, আম সুদেব, আই উইল গো উইথ দ্য অ্যাডজেক্টিভ স্মার্ট, সো আম স্মার্ট সুদেব। এবং এরপরে আমি আপনাদেরকে প্রশ্ন করছি হোয়াট অ্যাবাউট ইউ, তখন আপনারা কেউ একজন উত্তর দিবেন। তাহলে 30 সেকেন্ড টাইম, আপনারা আপনাদের নামের অ্যাডজেক্টিভ সহ আপনাদের নামটা একটু ঠিক করে ফেলেন। কেউ যদি অ্যাডজেক্টিভ খুঁজে না পান আমাকে জানালে আমি হেল্প করতে পারবো। অ্যাম্বিশাস আফসানা, ভেরি গুড। এটা আপনাদের কাছে থাকলেও হবে, এখন লিখতে হবে না, আমি পরে লিখতে বলবো আর কি। এখন আপনাদের কাছেই থাক, আপনি শুধু জেনে রাখুন আপনার অ্যাডজেক্টিভ কোনটা, এরপরে যখন বলবেন তখন সেটা সহ বলবেন। 30 সেকেন্ড চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরিচয় দেওয়ার সময় আহ, আমি আমি যেভাবে বলছি আপনারা এই মডেলটাই ফলো করবেন। আম সুদেব, আম স্মার্ট সুদেব, হোয়াট অ্যাবাউট ইউ, প্রশ্নটা করে দিলাম, এবং আপনারা এখন যে কেউ একজন আনমিউট করে আপনার পরিচয়টা দিবেন এইভাবে। ওই যে আমি যেভাবে বললাম, আম সুদেব, আম স্মার্ট সুদেব, হোয়াট অ্যাবাউট ইউ। এবার আপনি উত্তরটা দেন, এবং আপনি প্রশ্ন করবেন, এরপর অন্য একজন উত্তর দেবে। ইয়েস I'm প্লিজ। Jahannaraz. I'm Joyful Jahannaraz. আপনি হোয়াট অ্যাবাউট ইউ প্রশ্নটা করে দেন, দেখি এরপরে কে আসে। What about you? থ্যাংক ইউ। You. দেখি ভাই ইউটা কে হয় এখন, অন্য একজন I'm একটু Habiba. আনমিউট করে। হ্যাঁ Yes, হ্যাঁ প্লিজ। I'm Habiba. I'm happy. What about you? আম হ্যাপি হাবিবা, হ্যাঁ নামটা দুইবার আসবে আর কি। আম হাবিবা, আম হ্যাপি হাবিবা, হোয়াট অ্যাবাউট Happy. ইউ। Oh, I am lovely. I will go with the adjective loyal and loving also. And what about you? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার হ্যাঁ এখানে হ্যাঁ, কাজ করছে না। আই এম জয়ফুল জাফরিন, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, আম জাফরিন, আম জয়ফুল জাফরিন, হোয়াট অ্যাবাউট ইউ, এরকম করে বলতে হবে। হ্যাঁ, গুড, ঠিক আছে। তাহলে এর পরের ইউটা কে হবে? I am Anushua. I am ambitious Anushua. And what about ওয়াও, you? ভেরি গুড। হ্যাঁ, নেক্সট। I am Binti. I am brilliant Binti. What about you? ব্রিলিয়ান্ট বিনতি, ওয়াও নাইস। I am হ্যাঁ, পরের ইউ Shammi. কে হবে? I am superb Shammi. What about you? সুপার, ওয়াও। I নেক্সট। am I am The right. হ্যাঁ হ্যাঁ, I'm Hajira. I'm honest. অনেস্ট হাজেরা, আর ইউ শিওর ইউ আর অনেস্ট? ওকে, না জোকিং, হ্যাঁ ডেফিনেটলি, গুড, থ্যাংক ইউ। এরপরে বুশরা ইসলাম কি বলবেন? আপনি আনমিউট করেছেন। I am Bushra. I will go with the right. What about you? হ্যাঁ, কি বললেন? সরি, বুঝতে পারিনি, অ্যাডজেক্টিভটা কি বললেন? I am Bushra. I will go with the bright. What about you? ব্রাইট বুশরা, ওকে, ব্রাইট বুশরা, ওকে ওকে, গট ইট। এরপর আরো দুই তিন কয়েকজনের কাছ থেকে শুনি। Hello, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার কামাল, হ্যাঁ প্লিজ। I am Kamal. I am Kamal. I am creative Kamal. What about you? ক্রিয়েটিভ কামাল, ক্রিয়েটিভ সি দিয়ে হয়, আচ্ছা মানে সাউন্ড অনুসারে ঠিক আছে, ক্রিয়েটিভ কামাল, অথবা কাইন্ড কামাল হতে পারে। কাইন্ড তাহলে কেটাই থাকে আর কি, কাইন্ড কামাল চলবে, হ্যাঁ ক্রিয়েটিভ কামাল চলবে, ভেরি গুড। নেক্সট, আর দুজনের কাছ থেকে শুনবো। I am Taslima. I'll go with the adjective truthful. So I am truthful Taslima. What about you?
ভেরি গুড। আচ্ছা, বাকি যাদের কাছ থেকে শুনতে পারিনি, আপনারা অনেকে বোধহয় লিখেছেন, যাদের কাছ থেকে শোনা হলো না আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিতে পারেন, তাহলে আপনারটা আমরা জেনে গেলাম আর কি। আহ, তাহলে আমরা আহ, উম, আচ্ছা, এখানে যেটা বলার বিষয়, আমরা তো নিজেদের পরিচয় দিই, কিন্তু এটা একটু ইন্টারেস্টিং হয় না যখন আমরা আমাদের নামের ইনিশিয়াল লেটার ফলো করে আমরা একটা অ্যাডজেক্টিভ ঠিক করছি। তো এভাবে করলে কিন্তু একটা ওই এটা কয়েক ভাবে কাজ করতে পারে। একটা হলো যে স্টুডেন্টদের জানা অ্যাডজেক্টিভ গুলো নিয়ে আমি একটা খেলা খেলতে পারি, তাতে করে ওই অ্যাডজেক্টিভের একটা ভালো প্র্যাকটিস হয়ে যায়। আবার হয় যে পরিচয় পর্বে নিজের নামের আগে একটা অ্যাডজেক্টিভ দিয়ে পরিচয় দিলে সেটা কিন্তু একটু বাড়তি মানে মজা তৈরি হয়। বিশেষ করে ট্রেনিং এর ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। তো এমনও হয় যে থ্রু আউট দ্য ট্রেনিং পিরিয়ড সবাই হয়তো কারোর নাম ছিল হয়তো সাদিয়া, তাকে হয়তো সুইট সাদিয়া মানে এই টাইটেলে ডাকা হয় পুরো সময়টা, এবং এভাবে ডাকলে না মনেও থাকে। হয়তো সাদিয়া নামটা আমি ভুলে যেতে পারতাম, কিন্তু সুইট শব্দটা থাকার কারণে তখন এটার মানে ভুল হয় না আর কি। তো টেরিবল তানিয়া, ও মাই গুডনেস। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই অ্যাডজেক্টিভ গুলো হতে হবে পজিটিভ। যেমন যদি কারোর একটু হাইট কম থাকে, আমি তাকে মানে যদি ওই সাদিয়ারই হাইট কম থাকে, আমি শর্ট সাদিয়া বলতে পারবো না। ইট মাস্ট বি পজিটিভ। না হলে হবে কি, সেটা নিয়ে আবার একটা বুলিং মানে বুলি করার একটা বিষয় হয়ে যাবে, সবাই হয়তো তাকে ওইটা নিয়ে করবে আর কি। তো টেরিবল তানিয়া, টেরিবল শব্দটা এনিওয়েজ মানে এটা একটা মজাও বটে। তো অপটিমিস্টিক জ্যোতি, না জ্যোতি তো যে দিয়ে, তাহলে যে দিয়ে করতে হবে কিন্তু। টকেটিভ তাজুল, টকেটিভও একটু নেগেটিভ কথা, তাও চলে। আচ্ছা, জ্যোতির ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি উইথ আ পজিটিভ অ্যাডজেক্টিভ দ্যাট স্টার্টস উইথ জে, যে দিয়ে শুরু হয়? Joyful. জয়ফুল, ইয়েস। হ্যাঁ, জয়ফুল হতে পারে। ভেরি গুড। আচ্ছা, রিলায়েবল রাবেয়া, ওয়ান্ডারফুল। ওকে, আচ্ছা, বিষয়টা তো বোঝা গেল। তো এই এই- 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 মানে এই ধরনের অনেক অ্যাক্টিভিটি আছে যেটা একটা মানে কথা স্পিকিং এর ক্ষেত্রে। হ্যাঁ, শিওর শিওর শিওর। স্যার, এ দিয়ে কি একটা সুন্দর অ্যাডজেক্টিভ আমাকে শেয়ার করতে পারবেন? এ দিয়ে ওই যে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ তো মানে একটু অ্যামিয়েবল বড় হয়। ওয়ার্ড হয়ে যাবে, একটু ছোটর মধ্যে ও আচ্ছা চাচ্ছিলাম। আচ্ছা, নট দ্য অ্যাক্টিভ, Adorable, adorable. অ্যাডোরেবল হয়, অ্যাক্টিভ হয়, অ্যামেজিংটা খুব ভালো হবে। অ্যামেজিং হয়। হ্যাঁ, এটা আরো ভালো, অ্যামেজিং। হ্যাঁ, অ্যামেজিং হয়, আরো অনেক আছে, হ্যাঁ এরকম হয়। তারপরে ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে এরকম অনেক স্পিকিং অ্যাক্টিভিটি আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এগুলো করলে তখন কিন্তু এটার মধ্যে যেরকম ফান আছে, এটার মধ্যে লার্নিং এলিমেন্টস আছে, এবং সবাইকে এনগেজ করার সুযোগ আছে। তো এভাবে করলে আপনার ইংরেজি ক্লাসটা স্বাভাবিক যেভাবে আছে তার থেকে আরো ভালো হতে পারে কিন্তু। আচ্ছা, আমরা সামনে যাই আরো। ওকে, আমি আগেই একটা কথা বলেছিলাম যে আমাদের মানে একটা হলো পার্টিসিপেশন আর একটা হলো ইন্টারাকশন। তো আমরা বিশেষ করে একটু লার্জ ক্লাসে যেটা চ্যালেঞ্জ ফেস করি সেটা হলো যে পার্টিসিপেশন আমরা মেক শিওর করতে পারি না, যেহেতু অনেক বেশি স্টুডেন্ট এবং সময়ের স্বল্পতা সব ক্ষেত্রেই থাকে। কিন্তু এখানেও সময়ের স্বল্পতা বা লার্জ ক্লাসটা বড় ইস্যু নয়, বড় ইস্যুটা হলো প্রপার কোনো একটা টেকনিক ফলো করা। যেমন ধরুন, আমরা ধরে নিই 50 জন স্টুডেন্ট আমার ক্লাসে আছে, আমি একটা ছোট্ট অ্যাক্টিভিটি করব এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি 50 জনকেই পার্টিসিপেট করাবো। এটা কি সম্ভব? 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ক্লাসের 50 জনই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, শুধু পার্টিসিপেট করবে না, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। ইজ ইট পসিবল? আপনাদের কি মনে হয়? ইয়েস নো আপনারা লিখতে পারেন চ্যাট বক্সে। ওকে, হ্যাঁ, আমি যেহেতু বলেছি ইয়েস, তো হ্যাঁ পসিবল, ইয়েস, ঠিক আছে। আহ, এক অর্থে যদি আমি সাদা চোখে দেখি তাহলে কিন্তু পসিবল না, কারণ 2 থেকে 3 মিনিটের মধ্যে 50 জনকে আমি কিভাবে পার্টিসিপেট করাবো। হিয়ার কামস দ্য পয়েন্ট অফ অ্যাপ্লাইং সাম ইফেক্টিভ টেকনিক্স। এবং সেখানেই আমি ওই যে আমি থিওরি নিয়ে কথা একেবারেই বলবো না, চেন ড্রিল যেটা, ধরেন আমি এই যে আবার সেই বলটা আমি হাতে নিলাম, ধরুন
আমি কোন অ্যানিমাল পছন্দ করি এবং কোনটা করি না এটা নিয়ে আমার কাজ। আবার হতে পারে যে আমি বিভিন্ন অ্যানিমালের নাম শিখিয়েছি, এখন ওইটা প্র্যাকটিস করাচ্ছি স্টুডেন্টদেরকে যাতে করে এই নামগুলো ওরা অ্যাপ্লাই করতে পারে ইন রিয়েল লাইফ কনটেক্সট। তখন আমি বললাম যে আমার এটা হলো যে সাম অ্যানিমালস উই লাইক অ্যান্ড সাম অ্যানিমালস উই ডোন্ট লাইক, সেটাই দিয়েই আমার সেন্টেন্স। আমি বোর্ডে লিখে দিলাম আই লাইক ডট ডট ডট, ওখানে আমি অ্যানিমালের নামটা দিলাম না, বাট আই লাইক বাট আই ডোন্ট লাইক, এরকম দুটো থাকলো আর কি। তো আমি যদি সেন্টেন্সটা এরকম বানাই আই লাইক লায়ন্স, লাইকের ক্ষেত্রে সবসময় প্লুরাল দিয়ে লিখতে হয়, এই কারণে আমি লায়ন্স দিয়েছি। আই লাইক লায়ন্স বাট আই ডোন্ট লাইক টাইগার্স। তাহলে প্রত্যেকবারেই কিন্তু স্টুডেন্টদেরকে শুধুমাত্র দুটো অ্যানিমালের নাম বা অন্য অন্য কিছু হতে পারে লিখতে হচ্ছে, বাদ বাকি কিন্তু সব কিন্তু লেখাই আছে। এবং ওরা যে অ্যানিমাল যদি লেসন হয় তাহলে অ্যানিমালের নামই আসবে শুধু। যে বিভিন্ন অ্যানিমালের নাম শিখেছে সেগুলো ব্যবহার করে কথা বলবে। প্র্যাকটিক্যালি কোনটা পছন্দ করে কোনটা করে না সেটাও অতটা ম্যাটার করে না, ম্যাটার করে হলো কথা বলা। আচ্ছা, আমি এই বলটা নিয়ে আমি প্রথমে নিজে একটা এক্সাম্পল দিলাম, লাইক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আই লাইক লায়ন্স বাট আই ডোন্ট লাইক টাইগার্স, হোয়াট এভার ইউ। এটা বলে আমার বলটা হয়তো আমি করিম নামে একজন স্টুডেন্ট আছে তার হাতে দিলাম যে হোয়াট এভার ইউ। করিম তখন বলছে যে আই লাইক ডগস বাট আই ডোন্ট লাইক ক্যাটস, হতে পারে। করিম তখন এটাকে সালমার কাছে দিয়ে বলবে হোয়াট অ্যাবাউট ইউ। সালমা তখন বলছে আই লাইক ক্যাট বাট আই ডোন্ট লাইক ক্যাটস বাট আই ডোন্ট লাইক ডগস। এরপরে এরকম করে 5-7 জনের কাছে বলটা যাবে। তার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, এই সেন্টেন্স প্যাটার্নটা বোর্ডে লেখা আছে এবং প্রত্যেকেই যখন কথা বলছে এই সেন্টেন্স প্যাটার্নটা ইউজ করে কথা বলছে। তার মানে রেস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর লিসনিং টু দিস সেন্টেন্স 7 to 9 times 10 times, যতবার আপনি বলটা দিচ্ছেন। এবং এই বল দিয়ে এই কাজটা করতে হয়তো সর্বোচ্চ 1 মিনিট লাগবে, মানে এটা তো দিতে বেশিক্ষণ লাগছে না, 10-15 সেকেন্ডের মধ্যে একজনের কিন্তু বলা হয়ে যাচ্ছে। এরকম করে 1 থেকে 1.5 মিনিটও যদি লাগে, 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমি 7-8 জনের কাছে বলটা দিতে পারছি। মানে হলো আমার ক্লাসের সবাই 7-8 মিনিট, সরি 7-8 বার এই সেন্টেন্স প্যাটার্নটা শুনতে পাচ্ছে, যেখানে আমি অ্যানিমাল যেগুলো আমি সেই শব্দগুলো শিখেছি এগুলো ব্যবহার করে আমি কথা বলতে পারছি। এরপরে আমি যে বলেছিলাম 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসে 50 জন সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এরপরে আমার তো ওদেরকে আগে থেকেই শেখানো আছে, তখন আমি বলটা ফেরত নিয়ে বলবো স্টুডেন্টস গেট ইনটু পেয়ার্স। তখন ওরা পেয়ার আপ হয়ে যাবে, ওর পার্টনারের সাথে বসে যাবে অথবা দাঁড়িয়ে যাবে। তখন আমি একজনকে বলবো তুমি প্রশ্নটা করো, তুমি নিজে একটা এক্সাম্পল দাও, লাইক যেভাবে বলেছে যে আই লাইক ডগস বাট আই ডোন্ট লাইক ক্যাটস, হোয়াট অ্যাবাউট ইউ। তখন হয়তো তার পার্টনার বলবে আই লাইক কাউস বাট আই ডোন্ট লাইক হর্সেস, এরকম যাই হোক যেটাই বলবে। তার মানে পেয়ারে যখন ওরা পার্টিসিপেট করছে তখন কিন্তু অ্যাক্টিভলি সবাই পার্টিসিপেট করছে এবং আপনি মনিটর করছেন যে সবাই পার্টিসিপেট করছে কিনা, বা যে পারছে না আপনি তার পাশে গিয়ে তাকে হেল্প করছেন। এই কাজটা করতে কিন্তু 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। এবং 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ক্লাসের 50 জন প্রত্যেকেই কথা বলেছে এবং শুনেছে, মানে লিসনিং এবং স্পিকিং দুটো স্কিলের প্র্যাকটিস ভালো মতো হয়ে গেছে। এরপর যদি লিখতে দেন তাহলে রাইটিংও চলে আসবে। তো এভাবে এভাবে কিন্তু আপনি ক্লাসে করতে পারেন। মানে এইটা আপনাদের সাথে ডেমনস্ট্রেট, আচ্ছা পরেরটা করি আপনাদের সাথে। প্রথমটা তো আমি জাস্ট একটু বোঝানোর জন্য বললাম। আচ্ছা, ফর এক্সাম্পল মাই ফেভারিট অ্যানিমাল ইজ লায়ন, হোয়াট অ্যাবাউট ইয়োর্স। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, গ্রামাটিক্যাল একটা বিষয়, যে আমি আগের বার বললাম হোয়াট অ্যাবাউট ইউ, এখানে বলছি হোয়াট অ্যাবাউট ইয়োর্স। তো আগের বার ছিল কিন্তু আই দিয়ে, এ কারণেই ইউ। আর এবার হলো মাই ফেভারিট, তার মানে মাই ফেভারিট মানে মাইন, আমার আমার বিষয় কিছু যখন হয় তখন কিন্তু ইয়োর্স হয়ে যাচ্ছে, মানে তোমার, মানে তোমারটা কি। আমার আমার ফেভারিট অ্যানিমাল বা আমারটা তো লায়ন, তোমারটা কি, তোমারটা যখন বলি তখন হয়ে যায় ইওর অ্যানিমাল বা ইয়োর্স। ওকে, এবার যেটা করব, আমি আমার এক্সাম্পলটা বলে আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা 2-1 আনমিউট করে আপনি এই সেন্টেন্সটা বলবেন। তাহলে আমার প্রশ্নটা হলো মাই ফেভারিট অ্যানিমাল ইজ লায়ন, হোয়াট অ্যাবাউট ইয়োর্স। 2-1 একটু বলবেন কেউ? My favorite animal is squirrels. What about yours? My ওকে, এবার favorite অন্য একজন বলবেন। animal is deer. My What about favorite yours? animal is cat. What Good. about you? ভেরি গুড। আচ্ছা, আরেকজনের কাছ থেকে শুনি। My favorite animal is rabbit. And what about you? ওকে, হোয়াট My অ্যাবাউট ইয়োর্স। favorite animal is rabbit. And what about you?
ইয়োর্স, এখানে ইয়োর্স বলতে হবে। মানে তোমারটা কি, তোমার মানে আচ্ছা, সবার কাছ থেকে তো আর শুনতে পারবো না, অনেক সময় লাগবে। থ্যাংক ইউ। আপনারা বাকিরা কি একটু চ্যাট বক্সে লিখে ফেলবেন উইদিন 10-15 সেকেন্ডস আপনার ফেভারিট অ্যানিমাল কি সেটা দিয়ে, ওই যে মাই ফেভারিট অ্যানিমাল ইজ, আপনার যেটা ফেভারিট সেটা সেই অ্যানিমালের নাম লিখে ফেলবেন উইথ দ্য ফুল সেন্টেন্স। চ্যাট বক্সে এসছেন? এখনো কারোটা দেখতে পাচ্ছি না। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। আচ্ছা, আর লিখতে হবে না, আর লিখতে হবে না। ভেরি গুড। আচ্ছা, এবার আপনারা যদি আবার ফেরত আসেন চ্যাট বক্স থেকে, এখানে আমি তো অ্যানিম্যাল নিয়ে বললাম, এরপরে যদি আপনি ফুড নিয়ে বলতে চান তো খুব একইভাবে কিন্তু তখন বলতে পারছেন, বা স্টুডেন্টদেরকে যদি প্র্যাকটিস করাতে চান যে আই লাইক ম্যাঙ্গোস, বাট কথার কথা ফ্রুটস নিয়ে বলছি, আই লাইক ম্যাঙ্গোস বাট আই ডোন্ট লাইক ব্যানানাস। কেউ বলছে আই লাইক ব্যানানাস বাট আই ডোন্ট লাইক অরেঞ্জেস। আবার এটা হতে পারে যে কি হতে পারে, যে কোনো কিছু নিয়ে হতে পারে। তার মানে ওরা শিখেছে এরকম শব্দ প্র্যাকটিস করানোর জন্য, বা ওরা কতটুকু শিখেছে সেটা অ্যাসেস করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু আমরা সহজেই করতে পারি। এবং উইদিন 2 to 3 মিনিটস আমি ক্লাসের 50 জন 60 জন সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে পারি। তার মানে টেকনিকটা আসলে ইম্পর্টেন্ট। দিন শেষে টেকনিক আমি যত ভালো জানবো এবং কোথায় কোন টেকনিক ব্যবহার করব সেটা সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা থাকবে, তত বেশি ইফেক্টিভলি কনফিডেন্টলি আমি আমার ইংরেজি ক্লাসে ইংরেজি পড়াতে পারবো। ওকে, আপনারা সবাই লিখেছেন আশা করি। চমৎকার চমৎকার, সব অনেক অ্যানিমালের নাম চলে এসছে। ভেরি গুড। ওকে, আমরা তাহলে এগোই। আচ্ছা, একটা বিষয় কি, ট্র্যাডিশনাল মানেই কিন্তু সব খারাপ নয়। আবার ট্র্যাডিশনাল মানে যেহেতু অনেকদিন ধরে হচ্ছে সেটা একঘেয়ে হয়ে যায়। তো ট্র্যাডিশনালের সাথে যদি নতুন কিছু যোগ হয় তাহলে সব মিলিয়ে কিন্তু একটা ভালো কম্বিনেশন হয়। কিন্তু শুধুই ট্র্যাডিশনাল যেটা বহুদিন ধরে চলছে, একই নিয়মে একই ধাঁচে চলছে, সেটা কিন্তু গদ বাঁধা হয়ে যায় এবং সেটার মধ্যে অত মজাও থাকে না। তো আমরা যখন ট্র্যাডিশনাল টিচিং এর কথা বলি, আহ তখন টিচার অনেক বেশি কথা বলেন, সেটাই চলে আসে। আমি মজা করে ট্রেনিং এ এই বিষয়টাকে অন্যভাবে বলতাম। সেটা হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মূলত 3 উল্লাহ কাজ করে। বকা উল্লাহ, মানে বকা মানে কথা বলা, বকা মানে ওই গালি না, কিন্তু বকা মানে যিনি বকেন আর কি, কথা বলেন। বকা উল্লাহ বকেন, মানে হলো টিচার কথা বলেন। আর কিছু থাকে সোনা উল্লাহ, তারা শোনে। আর কিছু আছে তাকা উল্লাহ, তারা শোনে না, তারা মনোযোগ দেয় না, তারা তাকিয়ে থাকে। এরপরে আরেক উল্লাহ আমি যোগ করেছিলাম, সেটা হলো খোঁচা উল্লাহ। তারা তাকিয়েও থাকে না, শোনেও না, তারা অন্যদেরকে ডিস্টার্ব করে, মানে খোঁচায়। তাহলে বকা উল্লাহ, সোনা উল্লাহ, তাকা উল্লাহ আর খোঁচা উল্লাহ, এরকম যদি উল্লায় ভরে যায় তাহলে কিন্তু ক্লাসটা এফেক্টিভ হবে না। তার মানে বকা উল্লাহকে থামতে হবে, তখন স্টুডেন্টদেরকে বকা উল্লাহ বানাতে হবে, মানে তাদেরকে কথা বলতে দিতে হবে। তো একটা মানে আমি যখন ইফেক্টিভ ক্লাসের কথা বলি বা একটা কমিউনিকেটিভ ক্লাসের কথা বলি, সেখানে স্টুডেন্টরা বেশি কথা বলে, টিচার কম কথা বলে। আবার একটা ট্র্যাডিশনাল ক্লাস মানে সেখানে এটা ভুল হয়ে যাবে, ম্যাডাম তো বকা দেবে, স্যার তো বকা দেবে, না না আমি এটা পারি না, সামনে ডাকলে থরথর করে কাঁপতে থাকে। যদিও সেই বাস্তবতা এখন অত বেশি নেই, তারপরেও ভুল করার স্বাধীনতা যদি না থাকে তাহলে শিক্ষাটা কোনোভাবে হয় না, ভাষা শিক্ষা তো আরো নয়। তো মানে আমাদের আধুনিক ক্লাস, এখনকার ক্লাস, ইফেক্টিভ ক্লাস মানে সেখানে ভুল করার সুযোগ থাকতে হবে এবং স্টুডেন্টরা হাতে কলমে করে শিখবে এবং সেখানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে শিখবে। সেই সুযোগটা থাকলেই, সেই অটোনমিটা স্টুডেন্টদেরকে দিতে পারলে কিন্তু ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর আরেকটা যেটা ট্রেডিশনাল প্র্যাকটিসে আছে কি, আমরা পরীক্ষা নিই। সেটা ওই বছর শেষে পরীক্ষা নিই বা টার্ম শেষে পরীক্ষা নিই, মূলত মার্কা দেওয়ার জন্য, মানে নম্বর দেওয়ার জন্য। এটার সাথে লার্নিং এর সম্পর্ক খুব বেশি, হ্যাঁ এক অর্থে আছে। ও সে মানে মানে কি নম্বর পেলো তাই দিয়ে আমি জাজ করি সে স্টুডেন্ট কেমন। কিন্তু ইফেক্টিভ একটা ক্লাস বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচে যদি আমি চিন্তা করি, সেখানে কিন্তু স্টুডেন্টদের লার্নিং প্রোগ্রেসটাকে মেজার করা হয়। মানে
ও কতটুকু শিখেছে, এবং যেটা শিখতে পারেনি কেন শিখতে পারেনি, বা যেটা ভালো শিখতে পারলো সেটা কেন শিখতে পারলো, এই কেনর উত্তরগুলো টিচার হিসেবে আমাকে জানতে হয়, যাতে করে পরের পাঠে গিয়ে বা পরের চ্যাপ্টারে গিয়ে বা পরের সেশনে গিয়ে পরের সেমেস্টারে যাই যেভাবে বলি না কেন গিয়ে আমি ওরা কি কি কারণে শিখতে পারেনি সেটাকে মাথায় নিয়ে আমার পরবর্তী লেসন প্ল্যান গুলো করতে পারি এবং ক্লাসে সেভাবে করে আমার অ্যাক্টিভিটি গুলো করতে পারি যাতে করে ওরা শিখতে পারে। তার মানে এই স্টুডেন্টদের লার্নিং প্রোগ্রেসকে মেজার করা, এটা যেমন আপনার মূলত আপনার কাজে লাগছে, আপনি আপনার টিচিংটাকে কিভাবে পরবর্তীতে মানে সাজাবেন, আপনাকে হেল্প করার জন্য এটা লাগছে। আবার আপনি সত্যিই জানতে পারছেন আপনার কথার কথা 40 জন স্টুডেন্টের মধ্যে কে কোথায় আছে, কার জন্য অনেক বেশি সাপোর্ট লাগবে, কার জন্য এক্সট্রা সাপোর্ট লাগবে, কাকে ক্লাসে আলাদাভাবে মনোযোগ দিতে হবে, কখনো কখনো ক্লাসের বাইরে তাদের সাথে 10 মিনিট বসার দরকার হতে পারে। এই টোটাল স্ট্র্যাটেজিটা আপনি ঠিক করতে পারেন স্টুডেন্টদের লার্নিং প্রোগ্রেসটাকে যদি আপনি মেজার করেন। আর বছর শেষে যদি একটা পরীক্ষা নেন তাহলে কিন্তু এগুলো কিছুই করতে পারছেন না। এই কারণেই যারা দুর্বল তারা আরো দুর্বল হয়, এবং যারা ভালো তারা তো ভালো করে, তাদের নিয়ে তো আমাদের সমস্যা হয় না। তো এই লার্নিং প্রোগ্রেস মেজার করতে পারলে তখন কিন্তু আপনার লেসনটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো এই আর কি। তো ট্র্যাডিশনাল এর সাথে কমিউনিকেটিভ টিচিং এর এটাই একটা পার্থক্য, আরো অনেক পার্থক্য আছে। তো মোটা দাগে এই বিষয়গুলো আমাদের একেবারে দৃশ্যমান হয় আর কি। চাই সামনের দিকে। ওকে, আমি দাদা, তাহলে এখন হ্যাঁ হ্যাঁ, আমি তাসিন, নিশ্চয়ই ভালো আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ, এখন কি অবস্থা আপনার? আমার অবস্থা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। সবাই আপনারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন। এখন আমি তাসিনের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। বাদ বাকি ট্রেনিং এর বিষয় আশয় নিয়ে তাসিন কথা বলবেন এখন। ওভার টু ইউ তাসিন। হুম, দাদা, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে আমি মনোযোগ দিয়ে নিজে শুনতেছিলাম আর কি। সো যারা এখন পর্যন্ত কানেক্টেড আছেন দেখতে পাচ্ছি 85 জন। কাইন্ডলি আপনারা আগেই চলে যাবেন না, থাকেন, আমরা আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। অ্যান্ড দেন আপনাদের জন্য কিছু গিফটস থাকবে, সো এইগুলো নিয়েও আলোচনা করব আমরা। অ্যান্ড দাদা, আপনি একটু কানেক্টেড থাকেন, সো দ্যাট সামনের দিকে যেহেতু আমরা যে ট্রেনিংটা নিয়ে আলোচনা করব, শিওর ওইখানে শিওর। কিছু কোয়েশ্চেন থাকলে ওইটা আমরা শেয়ার করতে পারবো। সো আমি প্রথমে একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শুরু থেকেই ছিলাম, বাট আমি একটু শুনতেছিলাম আর কি। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি টিচার্স টাইমে ব্র্যান্ড লিড হিসেবে আছি। টিচার্স টাইম আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, যদি কেউ আমাদের সাথে অলরেডি কানেক্টেড থেকে থাকেন আগে থেকে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে অনেক পরিচিত মুখ আছেন যারা অলরেডি আমাদের কোনো না কোনো একটা ট্রেনিং বা কোর্স অথবা হচ্ছে আপনার ওয়ার্কশপ কোনোটাতে জয়েন করেছিলেন আর কি। পরিচিতদেরকে অনেকেই দেখতে পেরে ভালো লাগতেছে আর কি। আচ্ছা, সো আমি টিচার্স টাইমে ব্র্যান্ড লিড হিসেবে আছি, এবং আমাদের মেইন কোম্পানি যেটা লাইট অফ হোপ লিমিটেড, লাইট অফ হোপের ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে আছি। আর আমার পড়াশোনা একাডেমিক ব্যাকগ্রাউন্ড বিজনেস, ঢাকা কমার্স কলেজ অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা কমপ্লিট করেছি। বাট ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে কলেজ লাইফ থেকে আমার ইন্টারেস্ট ছিল বাচ্চাদের সাথে কাজ করার, বাচ্চাদেরকে নিয়ে কাজ করার। তো ওইটার সুবাদে বেসিক্যালি অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে থেকে মোটামুটি এই ধরনের কাজের সাথে ইনভলভ হই। অ্যান্ড আমার মোটামুটি সেকেন্ড বা থার্ড ইয়ারের দিকে এসে আমি আসলে ফুল টাইম চাকরি বাকরিতে ঢুকে যাই আর কি। সো লাইট অফ দি স্টার্ট হয়েছিল ইনিশিয়ালি কিডস টাইমের ব্রাঞ্চে আমি ফ্যাসিলিটেটর হিসেবে ছিলাম। সো বাচ্চাদের সাথে প্রচুর মজার মজার অ্যাক্টিভিটি করতাম, ড্রয়িং, ক্রাফটিং, তারপর স্টোরি মেকিং, এই ধরনের জিনিসপত্র। অ্যান্ড পরবর্তীতে মনে হলো যে হ্যাঁ, বাচ্চাদের সাথে কাজ টাজ করে যে জিনিসগুলো শিখতেছি, জানতেছি, এটা আসলে তাদের প্যারেন্টদের সাথে কমিউনিকেট করা উচিত। এখনকার বাচ্চা কাছে এগুলো ম্যানেজ করা অনেক চ্যালেঞ্জিং। সো এই বাচ্চাদের ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে আসলে প্যারেন্টদের একটু সচেতন হওয়া উচিত, এইগুলো নিয়ে তখন আমি প্যারেন্টদের সাথে কথা বলা স্টার্ট করি। অ্যান্ড পরবর্তীতে কিডস টাইমের ব্রাঞ্চ লিড দেই। অ্যান্ড দেন কোভিড আসলো, কোভিডের টাইমটাতে কিডস টাইমের সেন্টারগুলো অফ হয়ে গেল। তখন আমি আবার যেহেতু প্যারেন্টদের সাথে এবং টিচারদের সাথে প্রচুর কমিউনিকেশনের কাজ আগে করা হইতো, দেন আমি টিচার্স টাইমে ক্যারিয়ার স্টার্ট করি আর কি। অ্যান্ড এরপর থেকে রেগুলারলি দেখা যাচ্ছে বিভিন্ন প্যারেন্ট, টিচার, স্কুলের প্রিন্সিপাল, বিভিন্ন ডিরেক্টরদের সাথে, এডুকেশন মিনিস্ট্রিতে বিভিন্ন লোকজনের সাথে টুকটাক কথাবার্তা। অ্যান্ড যেহেতু এডুকেশন সেক্টরটা রেগুলারলি বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে, সো এটা নিয়ে নিজে জানতেছি অ্যান্ড নিজে যে জিনিসগুলো শিখতেছি সেগুলো আবার এই যে ধরনের ছোট ছোট বিভিন্ন সেশনে এসে চেষ্টা করতেছি টিচারদেরকে বা প্যারেন্টদেরকে যতটুকু সম্ভব আসলে শেয়ার করা যায় আর কি।
সো এই ছিল আমার সম্পর্কে। অ্যান্ড আমাদের টিচার্স টাইম, যদি যারা নতুন জয়েন করেছেন, আজকে অনেকেই হয়তো টিচার্স টাইম সম্পর্কে জানেন না। একজন ভাই বলতেছিলেন যে এই প্ল্যাটফর্মে উনি আজকে প্রথম জয়েন করেছেন, প্রথম সেশনে। সো উনি অনেক এক্সাইটেড যে এই প্রোগ্রামটা থেকে এবং এই প্ল্যাটফর্মটা থেকে উনি আসলে কিভাবে বেনিফিটেড হবেন এইগুলো জানতে চাচ্ছিলেন। সো আমি বেসিক্যালি নেক্সট মোটামুটি 15-20 মিনিট টাইম নিব, এর বেশি নিব না। সো 15-20 মিনিট টাইমের মধ্যে টিচার্স টাইম সম্পর্কে একটু বলবো ব্রিফলি। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের একটা চমৎকার প্রোগ্রাম আছে, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার বা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার হিসেবে কাজ করছেন, অথবা ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি টিচিং ক্যারিয়ার করতে চান, অথবা এমন অনেকে আছেন যারা ইংরেজি বিষয়ের শিক্ষক হতে চান। সো সরি, তাদের জন্য কিছু বিষয় আমি শেয়ার করবো আর কি। সো আমাদের টিচার্স টাইমটা হচ্ছে মেইনলি লাইট অফ হোপের একটা ব্র্যান্ড। লাইট অফ হোপ থেকে আমরা যেহেতু বাচ্চাদের ভবিষ্যতের দক্ষতা নিয়ে কাজ করি, তো দেখা যায় যে এই বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হইলে এই প্যারেন্ট এবং টিচারদেরকে আসলে অ্যাওয়ার এডুকেট করতে হবে, সো দ্যাট তারা যাতে বুঝতে পারে, জানতে পারে যে তার বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর করার জন্য তাকে কি কি জিনিস নতুন করে জানতে হবে, নতুন করে শিখতে হবে। সো এই ধরনের জিনিসগুলা টিচার প্যারেন্টদেরকে শেখানো এবং হচ্ছে গিয়ে তার বাচ্চাকে সে আরো কিভাবে ওয়েল স্টাবলিশ করতে পারে, ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে পারে, ওইগুলা নিয়েই আমরা বেসিক্যালি টিচার্স টাইম থেকে কাজ করি। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম অফার করি, তারপর হচ্ছে ওয়ার্কশপ থাকে, এই যে আজকের মতো যেরকম ওয়েবিনার করতেছি, এই ধরনের কিছু ওয়েবিনার প্রোগ্রাম আমাদের থাকে। তো আমরা এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে, টিচার্স টাইমের প্ল্যাটফর্মে 40 জন ফ্যাকাল্টিকে অনবোর্ড করছি, যারা হচ্ছে এই এডুকেশন ডোমেইনের এক্সপার্ট। সো সুদীপ দা ওনাদের মধ্যে একজন আর কি। সো ওনাদের মতো এক্সপিরিয়েন্সড মানুষজন যারা এডুকেশন সেক্টরটাতে, তারপর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে গত 20-30 বছর ধরে কাজ করতেছে, তাদেরকে আমরা চেষ্টা করতেছি আমাদের প্ল্যাটফর্মে আনার জন্য, সো দ্যাট আমাদের এইখান থেকে যে এই যে 32,000-এর বেশি এডুকেটরস বা প্যারেন্টস যারা এই ট্রেনিং গুলো নিয়েছে, কোর্সগুলো করেছে, তারা যাতে ঠিক জিনিসগুলো জানতে পারে এবং তাদের বাচ্চাদেরকে নার্চার করার জন্য বা কেয়ার করার জন্য আহ, ওই যে ওই ধরনের মেন্টরদের থেকে আসলে শিখতে পারে, যারা আসলে এই সেক্টরটাতে এক্সপার্ট। সো এটা ইনশিওর করার জন্য আমরা সবসময় চেষ্টা করতেছি যে বেস্ট ফ্যাকাল্টিস যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য। সো এই ধরনের বেশ কিছু ফ্যাকাল্টি আমাদের এখন আছে। অ্যান্ড আমরা 32,000 বেশি, এটা 35,000 ক্রস করছে লাস্ট মান্থেই। সো 35,000-এর বেশি টিচার প্যারেন্টদেরকে ট্রেনিং করেছি, এবং 100-এর বেশি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনগুলা কন্ডাক্ট করেছি আর কি। সো এই ছিল মোটামুটি টিচার্স টাইম সম্পর্কে। আমাদের বেশ কিছু পার্টনার স্কুল আছে। সো যেই সব স্কুলের সাথে শুধু ট্রেনিং না, আমাদের তো আরো বেশ কিছু ব্র্যান্ড আছে, সেগুলো কোনো ব্র্যান্ড থেকে বুকস প্রোভাইড করা হয়, তারপর লার্নিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়, পাপেট শো করা হয় বাচ্চাদের জন্য। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা করি। সো এই ধরনের কিছু পার্টনার স্কুল আমাদের নেটওয়ার্কে আছে। আবার অনেক সময় আমাদের এখানে যারা কোর্স করে, তাদের দেখা যায় যে পরবর্তী ধাপে ক্যারিয়ার গাইডলাইন হিসেবে আমরা এই ধরনের স্কুলগুলাতে চাকরি বাকরি বা হচ্ছে এই যে যেমন ধরেন যে স্কলাস্টিকা বা হচ্ছে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল, এই ধরনের স্কুলগুলো থেকে যখন নতুন টিচার হায়ার করা হয়, তাদের সার্কুলারগুলো আমরা আমাদের যেই গ্র্যাজুয়েট আছে যারা বিভিন্ন কোর্স কমপ্লিট করতেছে তাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তারা একটা ফরম্যাট আমরা শেয়ার করে দিই, সেই ফরম্যাট অনুযায়ী এই স্কুলগুলোতে অ্যাপ্লাই করে। অ্যান্ড স্কুলে অ্যাপ্লাই করার পরবর্তী ধাপে যেটা হয় যে ওই টিচার্স টাইমের কোর্সের একটা সার্টিফিকেশন থাকলে, যেহেতু সার্টিফিকেটটা একটু ইউনিক, আমি সামনের দিকে দেখাবো আপনাদেরকে কেন সার্টিফিকেটটা ইউনিক। সো এই ধরনের কিছু ফ্যাসিলিটিস থাকে যেটার জন্য তারা আবার হায়ারিং এর ক্ষেত্রে একটা প্রায়োরিটি পায় আর কি। সো এই ধরনের কিছু বেনিফিটস আছে। অ্যান্ড একটা কোর্স নিয়ে আমি কথা বলতেছিলাম একটু শুরুর দিকে, যদি একটু আগের স্লাইডে যাই, যেটা হচ্ছে 2 মাসের একটা নতুন সার্টিফিকেট কোর্স আমরা লঞ্চ করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটার বড় একটা নাম আছে এলিট, ওই নামটা আমরা সামনের দিকে দেখাবো আপনাদেরকে। বাট শর্টলি এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর একটা কোর্স, যেই কোর্সটা থেকে 2 মাসের কোর্স আমরা বলছি, এখান থেকে আপনি আপনার নিজের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবেন, এবং ইংলিশটা আপনি কনফিডেন্টলি কিভাবে আবার শেখাবেন বাচ্চাদেরকে বা স্টুডেন্টসদেরকে, সেটা আপনি শিখতে পারবেন। তো এই দুইটা জিনিস একসাথে ব্লেন্ড করা হয়েছে। নর্মালি আমরা যেই ধরনের কোর্সগুলো দেখি, সেই কোর্সগুলোতে যেটা থাকে যে হয় নিজের ইংলিশ স্কিল ডেভেলপ করব, অথবা ইংরেজি শেখানোর স্কিলটা ডেভেলপ করব। নিজের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক কোর্স আছে মার্কেটে, বাট ইংলিশ টিচিংটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করব, ডেভেলপ করব, এটা নিয়ে খুব একটা ট্রেনিং নাই। অ্যান্ড দুইটা একসাথে জয়েন্টলি এক জায়গাতে পাবো, এই জিনিসটা ম্যাক্সিমাম মানে কোথাও আসলে নাই, ওই রকম আমরা খুঁজে পাই না ইনফ্যাক্ট।
তো আমরা এই কোর্সটা কেন লঞ্চ করছি, স্টার্ট করছি, সেটার পিছনে একটি স্টোরি আছে। ওইটা আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। আহ, এক হচ্ছে গিয়ে আমরা টিচার্স টাইম থেকে যখন কোনো ধরনের প্রোগ্রাম চিন্তা করি, আমাদের ম্যাক্সিমাম চিন্তা ভাবনা থাকে এরকম যে আমরা আসলে সাবজেক্ট ফোকাসড খুব বেশি ট্রেনিং করাবো না, মোর হচ্ছে স্কিল ফোকাসড করব। দ্যাট মিনস একটা ট্রেনিং করাবো যে ট্রেনিংটার মাধ্যমে হয়তো আপনি নিজেকে এমনভাবে ইকুইপড করতে পারবেন যেটার ফলে আপনি বাচ্চাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল বা 21st সেঞ্চুরি স্কিল যেটাকে বলে ফিউচার স্কিল, এই স্কিলগুলো আপনি বাচ্চার মধ্যে ডেভেলপ করে দিতে পারবেন। সো আমাদের টিচার্স টাইমের প্ল্যাটফর্মে গেলে আপনি দেখবেন যে এই ধরনের কোর্স সবচেয়ে বেশি। বাট আমরা 2017-তে যখন স্টার্ট করি, তারপর থেকে এই গত 7-8 বছরে কোর্স, বিভিন্ন ধরনের কোর্স, তারপর ট্রেনিং, ওয়েবিনার, এই সেশনগুলো কন্ডাক্ট করেছি এবং এর মাঝে অনেক সময় দেখা যেত যে আমরা কিছু সার্ভে করতাম টিচারদের মধ্যে। তো গত 5 বছর ধরে আপনারা হয়তো অনেকেই জানেন যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে একটা ট্রেনিং আমরা করাচ্ছি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে। আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে অনেকেই ওই কোর্স থেকে অলরেডি জয়েন করেছেন আমাদের পুরাতন বিভিন্ন ব্যাচগুলা থেকে। সো ওই কোর্সের একটা গ্র্যাজুয়েটদের গ্রুপ আছে যেখানে আমরা প্রথম সার্ভেটা করি যে আমরা তো এরকম ইংলিশের ল্যাঙ্গুয়েজের ট্রেনিং নিয়ে আসতে চাচ্ছি, যেটা আপনাদের অনেক টিচারদের ডিমান্ড ছিল। তো এই ট্রেনিংটা আমরা কিভাবে ডিজাইন করলে আপনাদের জন্য ভালো হয়। একটা হচ্ছে আমরা দুইটা কোর্স করতে পারি। একটা হচ্ছে বেসিক, যেটা নিজের ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করবে সেটার জন্য। আরেকটা কোর্স হচ্ছে গিয়ে আপনি কিভাবে ইংলিশটা ইফেক্টিভলি শেখাবেন সেইটার স্কিলটা আপনার মধ্যে ডেভেলপ করার জন্য। এবং থার্ড যে অপশনটা ছিল সেইটা হচ্ছে দুইটা জিনিস একসাথে একটা কোর্সের মধ্যে। তো ওই দুইটা জিনিস একসাথে একটা কোর্সে যেটা ছিল সেইটার মধ্যে আমরা সবচাইতে বেশি ভোট পাইছিলাম। তো এরপরে আমরা চিন্তা করছি যে ঠিক আছে, তাহলে আমরা আসলে দুইটা কোর্সকে একসাথে কিভাবে কানেক্ট করতে পারি এবং এটার জন্য বেস্ট ফ্যাকাল্টি কে হবে, তাকে কোথায় পাওয়া যাবে, দেন খুঁজে খুঁজে আহ, তারপরে আসলে সুদেবদাকে অনবোর্ড করা হয়েছে। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা এই প্রোগ্রামটা ডিজাইন করে লঞ্চ করছি। তো ওইখানে যেটা হয়েছে যে আমরা কিন্তু চাইলেই পারতাম যে দুইটা কোর্স আলাদা আলাদা করে ওইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে 2 মাস 2 মাস 4 মাসের একটা ডিউরেশন করতে। বাট আমরা যখন কারিকুলামটা ডিজাইন করতেছিলাম তখন দেখলাম যে না, এটা আসলে এত লেন্দি করার কিছু নাই। আর ল্যাঙ্গুয়েজের জিনিসটা, টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথাটা যখন আসে, এটা এমন একটা জিনিস, এইটা ক্লাসগুলা যত ফ্রিকুয়েন্টলি থাকবে তত বরং ভালো, এবং প্র্যাকটিস করাটা কুইক হয়, কুইক প্র্যাকটিস করে কুইক রেজাল্ট দেখে ফেলা যায়। তো এর জন্য আমরা কি করছি, চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এটা 12টা টোটাল সেশন করব। টোটাল 12টা সেশনের মধ্যে এই জিনিসগুলাই আমরা চমৎকার ভাবে ব্রেকডাউন করবো। তো আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে কারিকুলামের আউটলাইনটা দেখাবো। বাট তার আগে এইখানে কিছু পয়েন্ট আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কোর্সটা স্টার্ট করার পেছনে, যেহেতু আমি সার্ভের কথা বলতেছিলাম, এর বাইরে আরো কিছু রিজন আছে। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এখন যারা কিন্ডার গার্ডেন স্কুল বা হচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে ইংলিশের টিচার হিসেবে আছে, বা অন্য বিভিন্ন স্কুলে যেটাই বলেন, একদম প্রাইমারি, প্রি প্রাইমারি থেকে শুরু করে আপনার হাই স্কুল লেভেল পর্যন্ত যত ইংরেজি বিষয়ের শিক্ষক আছে, আমাদের মধ্যে ম্যাক্সিমামেরই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ইয়া নাই, ব্যাকগ্রাউন্ড নাই, একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই। লাইক বিএড বা এমএড যেটাই করছি অথবা গ্র্যাজুয়েশন যেটাই করছি যেই সাবজেক্টে, সেখানে ইংলিশ কারো মানে ম্যাক্সিমামেরই মেজর সাবজেক্ট থাকে না। কিন্তু যারা একটু ইংরেজিতে ভালো, একটু কনফিডেন্ট যে ইংরেজি শেখাইতে পারে, তারাই কিন্তু এই যে ইংলিশের টিচার হিসেবে, তারা অনেক টিচার আছে যারা নিজের একটু গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তারা বিভিন্ন টেকনিক ইন্ট্রোডিউস করে ইংরেজি শেখানোর জন্য। সো এই জিনিসগুলো তারা প্র্যাকটিস করতেছে গত অনেক অনেক বছর ধরে। কিন্তু তারপরেও যারা নতুন এই প্রফেশনটাতে আসতেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে, এই যে একজন মিস কিছুক্ষণ আগে বলছিলেন যে উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছেন, সে নতুন রিসেন্টলি জয়েন করছেন, বাট উনি ইংলিশ মিডিয়ামের ক্লাস নিচ্ছে, ওনাকে ওইখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। তারপরেও উনি ক্লাস নিতে নিতে ওনার কাছে মনে হচ্ছে যে উনি এই ক্লাসগুলো নিতে খুব একটা কনফিডেন্ট না, বা হচ্ছে উনি আরো যদি ইমপ্রুভ করতে পারেন নিজের মধ্যে তাহলে ওনার জন্য ভালো হয়। সো এই যে ফিলিংস এন্ড রিয়েলাইজেশনটা, এটা কিন্তু আমাদের অনেক টিচার আছে। এটা আসে কোথা থেকে, আমরা যখন ক্লাসরুমে এই চ্যালেঞ্জগুলো ফেস করি সেই সময়টাতে আসে আর কি। সো যেটা বলতেছিলাম যে আমাদের পুরো বাংলাদেশে টোটাল প্রাইমারি লেভেলেরই স্কুল
একটা হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম বা কিন্ডারগার্টেন স্কুল যেগুলো আছে এগুলা। সো এগুলো সবকিছু মিলে মোটামুটি 1,20,000-এর মতো স্কুল আছে। প্রত্যেকটা স্কুলে ধরেন যে অ্যাভারেজে 7-8 জন করে টিচার আছে। সো টোটাল মোটামুটি 10 লাখ টিচার আছে। এই 10 লাখের মধ্যে যদি আমরা প্রতি স্কুল থেকে একজন করেও ধরি যে একজন হচ্ছে গিয়ে সে ইংরেজি বিষয়ের ক্লাস নেয়, বা প্রাইমারিতে তো একদম এক টিচার ইংরেজি বাংলা ম্যাথ সবকিছুরই ক্লাস নেয়, হ্যাঁ। সো কয়েক লাখ টিচার আছে যারা আসলে এই যে ইংলিশের এই টিচিং স্কিলটাতে স্ট্রাগল করে অনেক বেশি। তারা আহ, অনেক টেকনিক জানে না, বুঝতে পারে না, যেটা দিয়ে বাচ্চাদেরকে এঙ্গেজ করে তাদেরকে বিভিন্ন গেম অ্যাক্টিভিটির মাধ্যমে ইংরেজিটা তারা শিখাইতে পারে। সো যেগুলার কারণে টিচাররা কি করে, সে ইংলিশ জানে, স্ট্রাগল করে এটা শেখাইতে, সে যতই ফ্লুয়েন্ট হোক ইংরেজিতে, কিন্তু ওই ক্লাসরুমে গিয়ে রিয়েল ক্লাসরুমে যখন 20টা 25টা 30টা বাচ্চাকে এসে ক্লাস নিচ্ছে, তখন দেখা যায় যে ওনার লো ফিল হয়, সে খুব একটা কনফিডেন্ট থাকে না। আবার অনেক স্টুডেন্ট যারা হচ্ছে কি আমাদের ইংলিশের ক্লাস করতেছে, এই ক্লাসের স্টুডেন্টরা কি করে, এরা ইংরেজিতে অনেকেই কথা বলতে পারে না। সো লেসনের পর লেসন আপনার শেষ হয়ে যাচ্ছে, বই চ্যাপ্টার সব শেষ করে ফেলতেছেন, বাট বাচ্চারা কি শিখতেছে, কয়েকটা শব্দের অর্থ শিখতেছে হয়তো, বাট ও যে ইংরেজিতে কথাটা বলবে এই জিনিসটা ও বলতে পারে না। তখন টিচার হিসেবে আপনার কি মনে হয় না, আমি যে শেখাচ্ছি আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটা ফুলফিল হচ্ছে না। সো নিজে নিজে তখন আপনি নিজেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এই ধরনের বিভিন্ন ইস্যুস থাকে। আবার টিচাররা কি করে, টিচাররা তো নর্মালি হচ্ছে গিয়ে যেই বিষয়গুলো শিখে আসছে নিজেরা, থিওরি এই টাইপের জিনিসপত্র, সো ওইগুলোই দেখা যায় যে ক্লাসরুমে বিভিন্নভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করে। বাট এইগুলো যত বেশি প্র্যাকটিক্যাল হবে, গেম বেসড হবে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বাচ্চাদেরকে ইনভলভ করতে পারবে, টিচিংটা কিন্তু তত বেশি স্মুথ হয়ে যায় তখন। তো এইগুলো নিয়ে অলরেডি আমাদের ফ্যাকাল্টি সুদেব দা যিনি, উনি অনেক কিছু বলে ফেলছেন, সো এটাতে আমি ঢুকতে চাই না, আমি এই বিষয়ের এক্সপার্ট না। বাট যেহেতু সরাসরি অনেক টিচারের সাথে আমার কথা বলার সুযোগ হয়, সো আমি এই জিনিসগুলা জানি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, সো দ্যাট ইউ নো যে কেন আসলে এই কোর্সটা আমরা স্টার্ট করছি। আমরা অনেকেই মনে করি যে চ্যালেঞ্জটা হয়তো আমি নিজেই ফেস করতেছি একাই, আর কেউ মনে হয় ফেস করতেছে না, অমুক টিচার মনে হয় আমার থেকে অনেক ভালো ক্লাস নাই। বাট রিয়েলিটি অনেক হার্ড। রিয়েলিটি আসলে আমরা অনেক টিচারই এই সেম স্ট্রাগলটা ফেস করি ক্লাসরুমে গিয়ে। সো এই ছিল মোটামুটি ব্যাকগ্রাউন্ড স্টোরি। আমি একটু কোর্সের ফিচারগুলো বলার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটাতে সুদীপদা নিজেই এক্সপ্লেইন করছেন যে এই কোর্সটাতে আসলে কি কি আছে, বা কোর্সটা থেকে আপনারা কিভাবে বেনিফিটেড হতে পারেন। সো ছোট একটা ভিডিও, 2 মিনিটের, খুব বেশি না। আই গেস আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু রেসপন্স করবেন প্লিজ। ভিডিও স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তাসিন, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আপনি কি একজন ইংরেজি বিষয় শিক্ষক অথবা হতে চান? ইংরেজি পড়াতে গিয়ে আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হন? আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি দুটো বিষয়ে মূলত আমরা একটু আটকে যাই। একটা হলো যে আমি কি পড়াবো, মানে হোয়াট টু টিচ, আর একটা হলো হাউ টু টিচ, মানে কিভাবে পড়াবো। আপনাদের এই সমস্যার সমাধানের জন্যই আমরা টিচার্স টাইম থেকে নিয়ে এসেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর এই কোর্স, যেখানে ফ্যাকাল্টি হিসেবে থাকবো আমি সুদেব কুমার বিশ্বাস। দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার আলোকে বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ এবং আরও বিশেষ করে বললে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য এই কোর্সটা পরিচালনা করব আমি। আমরা যখন ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, সেখানে কিন্তু খুব সিম্পল কিছু ইংরেজি দিয়েই কিন্তু আমরা একটা ক্লাসকে মোটামুটি 100% না হলেও মোর দ্যান 50% আমরা ইংলিশে কন্ডাক্ট করতে পারি। স্টুডেন্টকে বোর্ডে আসার জন্য আমরা অনেক ক্ষেত্রে বাংলাই ডাকি, সেক্ষেত্রে যদি আমি ইংলিশে বলি কাম টু দ্য বোর্ড অর গো ব্যাক টু ইয়োর সিট, এই ধরনের সিম্পল ইংরেজি কিন্তু আমরা সবাই জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করি না। আবার যদি আমরা গ্রামার টিচিং এর কথা বলি, কথার কথা আপনি বাট ইউজ করা শেখাবেন, এটাকে অত্যন্ত মজা করে অত্যন্ত সহজভাবে কিন্তু ইন্ট্রোডিউস করা সম্ভব। আই ক্যান রান বাট আই কান্ট ফ্লাই, তাহলে মাঝখানে বাট বসে গেল, আমি যেটা পারি সেটা বাম পাশে থাকলো, যেটা পারি না সেটা ডান পাশে থাকলো। 2 মাস ব্যাপী একটা ট্রেনিং, 12টা সেশন এখানে আছে, এবং 12টা সেশনের মধ্যেও হোয়াট টু টিচ এবং হাউ টু টিচ এই দুটোর কম্বিনেশনের ট্রেনিংটা আমরা সাজিয়েছি। 4টা ল্যাঙ্গুয়েজ স্কিলকে ইন্ট্রোডিউস করার বিষয় আছে, ভোকাবুলারি কিভাবে আমরা আরো ইফেক্টিভলি ক্রিয়েটিভলি শেখাতে পারি, গ্রামার টিচিং কিভাবে আরো অনেক বেশি ফান ওরিয়েন্টেড, অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড করতে পারি সেই বিষয় আছে। আপনি হয়তো স্পিকিং শেখাচ্ছেন, আপনি হয়তো লিসনিং শেখাচ্ছেন, রাইটিং রিডিং সবই আলাদা আলাদা করে শেখাচ্ছেন, কিন্তু একটার সাথে একটা যে এই যে
ইন্টার কানেক্টিভিটি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মিসিং থাকে। এবং একটা লেসনে যদি আমি এই 4টা স্কিলের মধ্যে ইন্টিগ্রেশনটা আনতে পারি তাহলেই কিন্তু আপনার লেসনটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এখানে আরেকটি বিষয় বলা খুব দরকার, এই ট্রেনিং এর শেষের দিকে কিছু সেলফ লার্নিং ম্যাটেরিয়াল আপনারা পাবেন, সেটা ব্যবহার করে কিভাবে আপনারা এই প্র্যাকটিসটাকে চালিয়ে নিতে পারেন এবং নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারেন। এই যে ব্যাচে আপনারা যারা অ্যাটেন্ড করবেন এক একটা ব্যাচে, সেখানে আপনারা কিভাবে পিয়ার সাপোর্টের মাধ্যমে একজন আরেকজনকে হেল্প করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু থাকবে। প্রত্যেকটা সেশনের মধ্যে আমরা নতুন নতুন কিছু টেকনিক, নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি এবং মেথড আমরা ইন্ট্রোডিউস করব অবশ্যই। আরেকটু হলো অ্যাসেসমেন্ট। আমরা কিছু কুইজ, কিছু ফান অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এক ধরনের অ্যাসেসমেন্ট করব, যাতে করে আপনাদের প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা বোঝা যায় এবং গ্যাপ কোথায় থেকে যাচ্ছে বা কোথায় আপনাদের আরেকটু সাপোর্ট দরকার সেটাকে মাথায় রেখে পরের সেশনগুলোতে সেটাকে অ্যাড্রেস করা। এভাবে করে আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই ট্রেনিংটাকে সাজিয়েছি আপনাদের জন্য। তাই আর দেরি না করে আপনারা আজই রেজিস্ট্রেশন করুন আমাদের এই কোর্সে। কোর্সের নাম মনে আছে তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট ফর টিচিং এক্সেলেন্স। ওকে, আমি একটু আমার পাওয়ার পয়েন্টে ফিরে যাই। সো ভিডিওটা সবাই দেখেছেন নিশ্চয়ই, অ্যান্ড মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে কোর্সটাতে কি নিয়ে আলোচনা করা হতে পারে। অ্যান্ড অলরেডি এই বিষয়গুলো আমি যদিও বলেছি, বাট এই কোর্সের কিছু স্পেশাল ফিচার্স আছে যেই জিনিসগুলা হয়তো পুরো ভিডিওতে আলোচনা করা হয় নাই, বাট আমি জাস্ট একটু ব্রিফলি আপনাদের সাথে শেয়ার করি যে সম্পূর্ণ যে কোর্সটা আমরা ডিজাইন করছি এটা পুরোটা আসলে লার্নার সেন্টার্ড। সো আপনি আপনি যখন জয়েন করতেছেন, আপনি জয়েন করার পর থেকে পুরো 12টা সেশনে এমন চমৎকার চমৎকার বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে। সেশনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেই জায়গাটাতে আপনাকে প্রচুর পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, সো লার্নারকে ফোকাস করে আপনার যেই স্কিলগুলা প্রয়োজন টিচিংটাকে আরো স্মুথ করার জন্য এবং নিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য ওই জিনিসগুলো এখানে থাকবে। কমিউনিকেটিভ টিচিং এর জন্য বেশ কিছু জিনিসপত্র এই ট্রেনিংটাতে আছে। সো 4টা স্কিল, এই যে রিডিং, রাইটিং, এই ধরনের যে 4টা স্কিল আছে, এই 4টা স্কিল একসাথে ইন্টিগ্রেট করা হয়েছে পুরো কোর্সটাতে, যেটা দাদার ভিডিওটাতে হয়তো আপনারা খেয়াল করছেন, উনি বলছিলেন আর কি। তারপর গ্রামারটা যখন আপনারা শেখাবেন, এটার যে কনটেক্সটগুলো এইগুলো আপনারা ক্লিয়ারলি ধারণা পাবেন। প্র্যাকটিক্যাল নলেজগুলো থাকবে পুরো কোর্সটার মধ্যে, যেহেতু প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করতে হবে আপনাদেরকে। অনেক অনেক সেশনে দেখবেন আপনারা গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে, ব্রেকআউট রুমের মধ্যে আপনাদেরকে জুমের মধ্যে ব্রেকআউট রুমে আলাদা আলাদা গ্রুপ ভাগ করে দেন হচ্ছে গিয়ে এই টাস্ক দেওয়া হবে, বিভিন্ন টাস্ক দেওয়া হবে, and সেইটা আবার আপনারা এসে প্রেজেন্ট করবেন। সো এইগুলোর মাধ্যমে দেখা যাবে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল জিনিসপত্র আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তখন ইন ক্লাস। সো ক্লাস চলাকালীন সময় এগুলো প্র্যাকটিস করবেন, আবার ক্লাস শেষ হয়ে গেলে আপনি যখন পরবর্তী কয়দিন সময় পাচ্ছেন সেকেন্ড ক্লাসের আগে, 2টা ক্লাসের মাঝখানের টাইমটাতে এই জিনিসগুলো আবার আপনি স্কুলে অ্যাপ্লাই করতে থাকবেন। সো কেউ যদি এরকম থাকেন যে আপনি টিচিং প্রফেশনে যান নাই, এখন যেতে চাচ্ছেন, আপনার হয়তো বাসায় বাচ্চা আছে বা ভাগ্নে ভাগ্নি আছে, এদেরকে তখন আপনি এই জিনিসগুলো এদের উপর অ্যাপ্লাই করতে থাকবেন, দেখবেন যে তখন আপনার জন্য এই লার্নিংস গুলা অনেক কুইক আপনি অ্যাকোয়ার করে নিতে পারবেন আর কি, ফাস্টার হবে তখন। এটা রিয়েল ক্লাসরুমের কিছু এক্সাম্পল থাকবে। দাদার সেশনটাতে আমি জানি না আপনারা কতটুকু খেয়াল করছেন, উনি প্রচুর পরিমাণে এক্সাম্পলস দেয়, সো দ্যাট আপনার মানে এমন এমন এক্সাম্পল থাকবে যেগুলো আপনার লাইফের কোনো না কোনো একটা ইভেন্টের সাথে হয়তো কানেক্টেড হবে, অ্যান্ড আপনি তখন ফিল করবেন যে হ্যাঁ এই এক্সাম্পলটা আসলে এইভাবে কাজ করে, সো এই থিওরিটা এইভাবে কাজ করে। এই ধরনের জিনিসগুলো তখন আপনারা রিয়েলাইজ করতে পারবেন। অ্যান্ড কোর্সের আরেকটা স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে গিয়ে যারা অলরেডি টিচিং প্রফেশনে আছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে, অথবা আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে কাজ করতে চান, আপনাদের জন্য এই কোর্সটা অনেক বেশি কাজে দিবে তখন আর কি। সো পুরো কোর্সের ডিউরেশনটা হচ্ছে 2 মান্থ। 2 মান্থের মধ্যে আপনার উইকলি 2টা করে সেশন থাকবে, টোটাল হচ্ছে 12টা সেশন। টোটাল 12টা সেশনের পরে আবার হচ্ছে আপনার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ টাইম থাকবে, যেটার মধ্যে আপনাদের ওই যে অনলাইনে কিছু এমসিকিউ, কুইজ, এই ধরনের টেস্ট নেওয়া হবে। টেস্ট নিয়ে ফাইনাল সার্টিফিকেটটা ইস্যু করা হবে আর কি। সো টোটাল একদম রেজাল্ট অ্যানাউন্সমেন্ট সহ টোটাল হচ্ছে 2 মাসের ডিউরেশন হচ্ছে এটা। আর সেশনগুলো ডেফিনেটলি জুমের মাধ্যমে লাইভ সেশন হবে, আজকে এটা যেরকম হচ্ছে এরকম লাইভ সেশন হবে, অ্যান্ড প্রত্যেকটা সেশনের রেকর্ডিংস থাকবে তখন। ওই রেকর্ডিংস ইন কেস আপনি যদি কোনো ক্লাস মিস করেন, পরবর্তী ক্লাসের আগেই আপনি ওই সেশনের রেকর্ডিংসটা তখন দেখে নিতে পারবেন আর কি। সো ব্যাকআপ হয়ে যাবে তখন। এইটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে এই কোর্সটা কারা করতে পারবে। টিচার যারা আছেন, তারপর হচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর যারা আছেন, সিনিয়র টিচার, এই টাইপের আপনারা যারা নিজেদের স্কুলে টিচারদেরকে ট্রেনিং করান, এরকমও যদি কেউ থেকে থাকেন, তারাও এই ট্রেনিংটা করে
আবার নিজের স্কুলের টিচারদেরকে এই বিষয়টা নিয়ে ট্রেনিং করতে পারবেন। কারণ অনেক সময় হয় কি যে আমাদের ম্যাক্সিমাম স্কুলগুলোতে ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইয়ের কারণে, বাজেট টাজেটের কারণে দেখা যায় যে চাইলেই একটা স্কুল তার 4-5জন টিচারকে হয়তো একসাথে ট্রেনিং করাইতে পারে না। বাট সে যদি তার যেই সিনিয়র টিচার থাকে বা হচ্ছে গিয়ে ভাইস প্রিন্সিপাল যে থাকে, তারা যদি ট্রেনিংটা করে নেয়, করে নিয়ে তারপর দেখা যায় যে এই বিষয়গুলো তারা আবার তাদের টিচারদেরকে শেখাতে পারে আর কি। সো ওই সুযোগটাও থাকে এদের জন্য, যেই কারণে এটা আমরা ওপেন রাখছি, যে কেউ এনরোল করতে পারবে আর কি। আর যদি আপনাদেরকে বলা হয় যে কেন আসলে এই কোর্সটাতে আপনি জয়েন করবেন, প্রথম যেটা বলছিলাম যে সেটা হচ্ছে গিয়ে বেস্ট এক্সপার্টের থেকে শেখার জন্য। সুদেবদার প্রোফাইল সম্পর্কে আপনারা অলরেডি দেখছেন যে উনি 20 বছরের বেশি সময় ধরে এই যে টিচার ট্রেনিং এবং স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন নিয়ে উনি কাজ করতেছে। তো অনেক স্কুল, অনেক হাজার হাজার টিচারদেরকে উনি ট্রেনিং করেছেন আর কি। আর আমরা যখন আমি যখন কোর্সের স্টোরিটা বলতেছিলাম যে আমরা যখন এই ইএলটির কোর্স নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তখন আমরা খুঁজতেছিলাম যে কোন ফ্যাকাল্টিকে আমরা পাবো এই ধরনের ট্রেনিং করানোর জন্য। এখানে অনেক অনেক বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কি কত বড় বিজনেস হয়, এটা হয়তো আপনারা টিচার যারা আছেন তারা অনেকেই জানেন, বাট চিন্তা করতে পারবেন না হাজার হাজার কোটি টাকার বিজনেস এটা। সো এত এত টিচার ইংলিশের, তাদের মাঝখান থেকে কাকে আমি ট্রেইনার হিসেবে বা ফ্যাকাল্টি হিসেবে নিয়ে আসবো আমরা টিচার্স টাইমে, এইটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। সো ওই জায়গাটাতে আমরা লাকিলি দাদাকে পেয়ে গেছি। অ্যান্ড সো ওনাকে আসলে এক্সপার্ট বা মেন্টর হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে আমরা এই কোর্সের জন্য নিয়ে নিলাম আর কি। অ্যান্ড ডেফিনেটলি এই কোর্সটা করার মাধ্যমে আপনার নিজের টিচিং স্কিলটা ডেভেলপ হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে শেখাইতে পারেন আরো ইফেক্টিভলি এগুলো জানতে পারবেন। আপনার টিচিং ক্যারিয়ার, নতুন যারা, তারা টিচিং ক্যারিয়ারটাই স্টার্ট করতে পারবেন। এখানে এমন কিছু প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র আপনারা শিখবেন যেটা আপনার টিচিং, সেটা শুধু ইংলিশ সাবজেক্ট না, এই সাবজেক্টের বাইরেও অনেক সাবজেক্টকে আপনি তখন ওই টিচিং টেকনিকগুলোর সাথে অ্যালাইন করে ক্লাসগুলো নিতে পারবেন আর কি। সো ওই স্কিলগুলো আপনার ডেভেলপ হবে। অ্যান্ড ডেফিনেটলি যারা অলরেডি টিচার হিসেবে আছেন, তারা আরো ভালো স্কুলে কাজের সুযোগ পাবেন, কেউ কেউ প্রমোটেড হবেন, আর একটু ভালো আর্ন করতে পারবেন। অ্যান্ড কোর্সের শেষে যেহেতু একটা সার্টিফিকেট থাকতেছে, রিকগনাইজড একটা সার্টিফিকেট, সার্টিফিকেটটা থাকলেও আপনি দেখা যায় যে বাংলাদেশে বিভিন্ন স্কুলগুলোতে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনি একটা প্রায়োরিটি পাচ্ছেন। পাশাপাশি দেশের বাইরেও যদি আপনি কাজ করতে যান, সেই ক্ষেত্রেও ভ্যালু পাবেন এটার, বাট সেটা খুবই লিমিটেড আর কি। অ্যান্ড নতুন টিচিং ক্যারিয়ারে যারা আসতে চায় তাদের জন্য স্পেশাল কিছু গাইডলাইনও আমাদের পক্ষ থেকে থাকবে আর কি। তো এটা হচ্ছে কোর্সের আউটলাইনটা, টোটাল 12টা সেশনের যে আউটলাইন, এটা ডিটেইলে আসলে আমি ওইভাবে বলতে চাচ্ছি না এখন কোনো কিছুই, যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে গেছে অলরেডি। এটা একটা ব্রোশিওর আছে আমাদের ডিটেইলড, ওই ব্রোশিওরটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। যে ওইখানে আবার এই যে প্রত্যেকটা সেশনের এই টাইটেলটা দেখে তো আসলে কিছুই বোঝা যাবে না, টাইটেলের সাথে আবার শর্ট একটা ব্রিফ দেয়া আছে, সো দ্যাট ইউ নো যে এই সেশনটাতে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হবে and আপনি কি কি জিনিস শিখতে পারবেন নিজে। অ্যান্ড সার্টিফিকেটের কথা বলছিলাম যে এই হচ্ছে আমাদের এলিট কোর্সের, এলিট যেটাকে আমরা এতক্ষণ ধরে ইএলটি বলতেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এইটার ফুল একটা ফর্ম আছে, যেটা এই কোর্সের ফর্মাল নেম, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট ফর টিচিং এক্সেলেন্স, শর্ট ফর্ম হচ্ছে এলিট। তো চমৎকার একটা নাম। এই কোর্সটার জন্য সার্টিফিকেট হচ্ছে এইটা, এইখানে আপনার উপরে আপনার নামটা থাকবে, এখানে লার্নার্স নেমটা থাকবে, নিচে কোর্সের নেম থাকবে। অ্যান্ড ওই যে আমি একটা এক্সামের কথা বলতেছিলাম যে আপনাদের কুইজ দেয়া হবে, এমসিকিউ, ট্রু আর ফলস কোয়েশ্চেন, এগুলোর মাধ্যমে এক্সাম নেওয়া হবে। ওই এক্সামটা আপনারা যখন অনলাইনে ওয়েবসাইট থেকে দিবেন টিচার্স টাইমের, ওই এক্সাম কমপ্লিট করার পরে অটোমেটিক্যালি আপনার এই সার্টিফিকেটটা জেনারেট হবে। অ্যান্ড এই যে নিচে একটা কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা সার্টিফিকেটের সাথে থাকবে, এবং এইটা প্রত্যেক পার্টিসিপেন্টসের জন্য আলাদা আলাদা কিউআর কোড জেনারেট হয়। এই জিনিসটা আমরা ইনক্লুড করছি 3 বছর আগে। তো আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সের যখন সার্টিফিকেটগুলো আমরা দিচ্ছিলাম, তখন এই কিউআর কোড বা হচ্ছে সিস্টেমের ইন্টিগ্রেশন ছাড়াই যেত। তো তখন ওই সময়টাতে অনেক টিচাররা আমাদের কাছে রিচ আউট করছেন যে আপনাদের এখান থেকে যে ট্রেনিংটা করেছি, সার্টিফিকেট আছে, বাট আমি দেশের বাইরে যেতে চাই বা অমুক একটা রেপুটেড স্কুলে অ্যাপ্লাই করতেছি। সো ওনার একটা রেকমেন্ডেশন লেটার চাইছে বা হচ্ছে রেফারেল লেটার চাইছে, লেটার হেডের একটা ডকুমেন্ট চাইছে, যাতে তারা ভেরিফাই করতে পারে যে এটা আসলে ভ্যালিড কিনা সার্টিফিকেটটা। তো ওই সময়টাতে গিয়ে তখন আমরা চিন্তা করছি যে হ্যাঁ, এটা তো আসলে টিচারদের জন্য অনেক হ্যাসেল হয়, যে এই বারবার করে বিভিন্ন ধরনের ডকুমেন্টের জন্য দৌড়াদৌড়ি করা, যোগাযোগ করা, এক্সট্রা প্রেশার। সো এইটাকে আমরা কিভাবে ডিজিটালি ইন্টিগ্রেট করতে পারি, দেন আমরা তখন এই আইডিয়াটা নিয়ে আসছি। অ্যান্ড ওই সময় এই সিস্টেমটা ইনক্লুড করার পরে
আমাদের যারা কোর্স করে বের হচ্ছে তাদের মোটামুটি লাইফ ইজি হয়ে গেছে এই সার্টিফিকেট বিভিন্ন জায়গায় সাবমিশনের জায়গাটাতে আর কি। তো সফট কপি সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট, অ্যান্ড এটা আপনার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট শেয়ার করতে পারবেন ওইখান থেকে। আবার যখন আপনি ইমেইল করতেছেন, কোথাও অ্যাপ্লাই করতেছেন নতুন টিচিং জবের জন্য, সেইখানে ওই সার্টিফিকেট আপনি অ্যাটাচ করে দিতে পারবেন, অ্যান্ড ওই অথরিটি অনলাইনে মোবাইল দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে ভেরিফাই করে নিতে পারবে, যেইটার কারণে এই সার্টিফিকেটের যে রিকগনিশনটা ওইটা অনেক স্ট্রং। সো এই একটা বড় বেনিফিট, যারাই কোর্সে এনরোল করবেন, কোর্স কমপ্লিট করার পরে আপনি যে সার্টিফিকেটটা পাচ্ছেন এইটা আপনার জন্য অনেক বেশি কাজে দিবে, স্পেশালি বাংলাদেশে যেখানে হচ্ছে গিয়ে স্কিলের থেকে বেশি সার্টিফিকেটকে ভ্যালু দেওয়া হয়। অনেকটা জোকিং টাইপের, বাট এটা সত্যি কথা। সো আমরা আবার যে সিস্টেমটা ইন্টিগ্রেট করছি ওই সিস্টেমটাই এইভাবে ডেভেলপ করা যে আপনার স্কিল যদি না থাকে তাহলে আপনি সার্টিফিকেটই অ্যাচিভ করতে পারবেন না। সো আপনার নলেজ আছে, স্কিল আছে, সেইগুলোর উপর বেস করে আপনি কুইজ সাবমিট করবেন, কুইজে পাস করবেন, দেন আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে আর কি। সো এই টাইপের কিছু কন্ডিশনস আছে। বাট হ্যাঁ, এইটা ভালো যে আমাদের কোর্সে যারা এনরোল করে তাদের 99% হচ্ছে গিয়ে পাশ করে আর কি। সো আগের হিস্টোরি থেকে, অন্য যেহেতু আরো বিভিন্ন কোর্স আমরা করাচ্ছি ওইটার ব্যাকগ্রাউন্ড স্টোরি জাস্ট এটা আর কি। তো আমাদের কোর্সের প্রাইসিং এবং হচ্ছে এনরোলমেন্টের ডেট, এইটা একটা জিনিস কয়েকজন জানতে চেয়েছিলেন যে কোর্সের ফি কত। সো আমাদের কোর্সের রেগুলার ফিটা হচ্ছে 12,000 টাকা, বাট আমরা ফার্স্ট ব্যাচ লঞ্চ করতেছি। সো এইটাতে অলরেডি মনে হয় 11 জন না 12 জন এনরোল করে ফেলছে। ফেব্রুয়ারি 6 তারিখ থেকে আমরা কোর্সটা স্টার্ট করতেছি, এবং এটার উইকলি 2টা ক্লাস থাকবে, যেটা হচ্ছে একটা ফ্রাইডে মর্নিংয়ে 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার সেশন, আরেকটা ক্লাস থাকবে উইকডেতে মানডে রাতে 8টা থেকে 10টা পর্যন্ত। সো উইকডেতে যেহেতু সকালবেলা বা দিনের বেলায় নেওয়া পসিবল না, এর জন্য উইকডের সেশনটা রাতে দেওয়া হয়েছে। তো রোজার আগে পর্যন্ত 6 তারিখে ব্যাচ স্টার্ট হয়ে গেলে রোজার আগে পর্যন্ত আপনাদের উইকলি এরকম 2টা করে ক্লাস পড়বে, অ্যান্ড রোজার সময় যখন চলে আসবে তখন শুধু ফ্রাইডে মর্নিং এ ক্লাস থাকবে, সপ্তাহে শুধু একদিন করে ক্লাস থাকবে তখন। তো এটা যে 2 মাসের হয়তো 1-2 সপ্তাহ একটু বেশি লাগবে, বাট হ্যাঁ ওই টাইমের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি। আর অফারটা স্পেশালি 30 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। সো আপনারা আই গেস অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কানেক্টেড আছেন, আজকের ওয়েবিনারের জুম লিঙ্ক যেখানে শেয়ার করা হয়েছিল। সো যারা এই কোর্সে এনরোল করার জন্য ইন্টারেস্টেড, আমরা এই কোর্সের সিটটা খুবই লিমিটেড রাখছি যেহেতু ফার্স্ট ব্যাচ। এইখানে আমরা অনেক ফিডব্যাক নিব, ফিডব্যাক নিয়ে তারপর সেই অনুযায়ী সেশনগুলো একটু মডিফাই করব। সো যারা জয়েন করতেছে তাদের থেকেও এই ধরনের কিছু ইনপুট আমরা নিব আর কি। সো এর জন্য আমরা এটা খুবই লিমিটেড সিটে রাখছি, এটাতে আমরা 50 জনের বেশি নিব না। আমাদের অন্যান্য বিভিন্ন ট্রেনিং এর ব্যাচগুলোতে নর্মালি 80 জন 100 জন এরকম করে জয়েন করেন, বাট এই ব্যাচটাতে আমরা 50 জনের বেশি নিব না কোনোভাবেই। সো তাহলে যদি 13-14 জন জয়েন করে থাকে তাহলে হয়তো ওই যে 40টার আশেপাশে বা 35টা এরকম সিট ফাঁকা থাকবে আর কি। তো আপনারা যারা জয়েন করার জন্য ইন্টারেস্টেড, আপনারা জাস্ট একটু ইন্টারেস্ট লিখে দিবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপটাতে ইন্টারেস্ট লিখে দিবেন। আর গ্রুপে যদি আপনি না থেকে থাকেন, আমি শাম্মা মিসকে একটু বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখানে শেয়ার করে দেওয়ার জন্য, সো দ্যাট ওইখান থেকে আপনি আপডেট পেয়ে যান এবং মেসেজ ড্রপ করে দিতে পারেন আর কি। আমরা একটু ট্রেনিং শিডিউলটা নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, সো কোয়েশ্চেন আনসারে চলে যাব। সুদেবদা অলরেডি ওনার আজকের সেশনের যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেলছেন। সো ওইখান থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অ্যান্ড এই কোর্সটা আপনার ক্যারিয়ারে কিভাবে হেল্প করতে পারে সেই ধরনের কোনো কোয়েশ্চেন যদি কারো থাকে, আপনারা কোয়েশ্চেনগুলো শেয়ার করতে পারেন। আমরা নেক্সট 10 মিনিটস একটু কোয়েশ্চেনগুলোর আনসার করবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে প্রশ্ন করতে চাইছিলাম, শিওর। আচ্ছা যারা বেসিক্যালি ট্রেনার হিসেবে আছেন আর কি, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন শেখাতে চাইছে বা স্পোকেন ইংলিশে আছে অ্যাজ এ ট্রেনার হিসেবে, এটা তাদের জন্য কতটুকু এফেক্টিভ বলে মনে হয় এই কোর্সটা? এইটা সুদেবদা যদি একটু আনসারটা দিতেন। আপনার জন্য কমন কোয়েশ্চেন আর কি, আমার জন্য ডিফিকাল্ট। ওকে, ট্রেনার বলতে কোথাকার ট্রেনার এটা একটু বলবেন? এটা ট্রেনার বলতে রাইট নাও দোজ হু আর ওয়ার্কিং ফর দ্য স্পোকেন ইংলিশ অর প্রনাউন্সিয়েশন স্পেশালি ফর দ্যাম। Okay. No, this training will be mainly
actually two sides. One is to improve your English, and not to improve your English, because 2 months is not a long time to improve your English. So this course will be mainly providing, one is some tools that you can apply to improve your own English, and then the second part is how you can teach better as a teacher for the English subject. So these two will be the main areas. So there will be something related to pronunciation, but not exactly the way you mean it. আচ্ছা শুধুমাত্র প্রনাউন্সিয়েশন শেখানোর জন্য বা গ্রামার শেখানোর জন্য বা স্পোকেন ইংলিশ শেখা মানে কোন কোর্সে ট্রেনার হিসেবে কাজ করার জন্য এটা স্পেসিফিকলি ওইভাবে ডিজাইন করা না। অ্যাজ আই মেনশন, দিস ইজ মেইনলি ডিজাইন ফর ক্লাসরুম ইউজ ফর, বাট ফ্রম টু সাইডস। ওয়ান ইজ টু ইমপ্রুভ দেয়ার ওন ইংলিশ, অ্যান্ড দেন how they can apply that in their classroom ওকে with effective teaching learning methods. Yes, after yes, doing please. this is it possible to train the other teachers for spoken English like something? Yes. After this training, if some teachers have that kind of skills and background, definitely they can utilize this training for providing training to other teachers in this specific area, not in general. But yes, pronunciation will be a part of it, but this is going to be not going to be like a major focus of this training. The major focus will be on techniques and methods and activities that participants can apply for improving their own English, and then using that in their own classroom situations, so that they can take their English classes in a more effective manner. So this is the main focus. Okay. Thank you. অ্যাডাল্ট স্টুডেন্টদের জন্য চাইল্ড স্টুডেন্ট যারা আছে ছোট, ওদের ওদের কেন্দ্রিক, নাকি এটা করার পরে আমি কোনো আমার অ্যাডাল্ট স্টুডেন্ট যারা আছে, যারা আমরা কাজ করছি বড়দেরকে নিয়ে, তাদের জন্য এফেক্টিভ? ইজ ইট দ্য বোথ Very ব্যালেন্স? good. ওকে, না, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি উত্তরটা খানিকটা দিয়ে দিয়েছেন। আমরা যখন কোর্সটা ডিজাইন করি তখন এটা একেবারেই প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যদি ধরি, সবার জন্য আসলে এটা মানে ওপেন এন্ডেড, সবার জন্য অ্যাপ্লিকেবল। তারপরে অনেক বেশি অ্যাপ্লিকেবল হলো প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে যারা টিচার আছেন তাদের জন্য। তো কারণ পেডাগজির এই বিষয়গুলো তো এখানে বেশি ইফেক্টিভ হয়। কথার কথা যে আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম, যে লার্জ ক্লাসরুম ম্যানেজ করা, এটা তো ইউনিভার্সিটি লেভেলেও অ্যাপ্লিকেবল। লার্জ ক্লাসরুম ম্যানেজ করার জন্য আমি যদি শুধু মানে ট্র্যাডিশনাল ওয়েতে করি, তাহলে তো আমি লার্জ ক্লাসে সবাইকে পার্টিসিপেট করাতে পারবো না। তো এই টেকনিক গুলো সব ক্ষেত্রে, বা টিচার স্টুডেন্ট ইন্টারাকশন, এটা তো ইউনিভার্সাল, সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। বাট আমাদের প্রাইম ফোকাস থাকবে এবং আমাদের এক্সাম্পল গুলো অনেক বেশি আসবে ফর প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেল, ফোকাসিং অন প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেল ক্লাসরুমস। ওকে, থ্যাংক তাহলে ইউ। প্রাইমারি সেকেন্ডারি লেভেলের যে টিচাররা আছেন, তারা চাইলে, আমি চাইলে তাদেরকে তো ট্রেন করতে পারবো অ্যাজ এ টিচার হিসেবে, ট্রেনার হিসেবে। Of course, yes. Thank you so much for your effective communication. Thank you so much. Thank you. ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সাইয়েদা আফিয়াত। জি, আসসালামু হোসেন। আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আমি একটা অনলাইন একাডেমিতে পড়াই, মানে আমার নিজের একটা জ্যাক্স, জাফিন আহসানস গ্রোথ স্কোয়াড নামে একটা একাডেমি আছে। তো আমি যদি অনলাইনে পড়াই বাচ্চাদেরকে, ছোট বাচ্চা, সেক্ষেত্রে আমি এখান থেকে কিভাবে গাইডলাইন পেতে পারবো আপনাদের কোর্স থেকে অনলাইনে? ওকে, হ্যাঁ যেমন হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে একটা চেইন, কি যেন একটা চেইন ড্রিল যেটা আর কি, সেটা আসলে অনলাইনে করার ক্ষেত্রে বা হোয়াট এভার। ওকে, প্রথম কথা বলে নিই, আমরা তো আসলে অফলাইনে মানে ফেস টু ফেস টিচিং এ অভ্যস্ত। অনলাইনের সাথে আমরা আসলে ওইভাবে অভ্যস্ত নই। কোভিড আমাদেরকে খানিকটা শিখিয়েছে। আমাকেও যদি জিজ্ঞেস করেন, আমি আসলে ফেস টু ফেস ট্রেনিংই তো করেছি। ওই যে বললাম 200-র উপরে ট্রেনিং ইভেন্ট আমি ফ্যাসিলিটেট করেছি। এগুলোর প্রায় সবই হলো আপনার ফেস টু ফেস। তো ফেস টু ফেস যেভাবে হয়, অনলাইনে আবার অনেক কিছু আছে যেটা ফেস টু ফেস করার থেকে ভালো হয়। তো এই টেকনিক গুলো তো ইউনিভার্সাল। আপনি এই যে যেমন আমি চেইন ড্রিলের কথা বললাম, আপনি অনলাইনে প্রথমে উপস্থাপন করছেন, এরপরে তো বল আপনি ওদেরকে ছুড়ে দিতে পারছেন না, যেহেতু আপনার সামনে তারা নেই। কিন্তু আপনি একই টেকনিক প্রথমে শুরু করলেন, বলে দিলেন, হয়তো ছবির মাধ্যমে আপনি দেখিয়ে দিলেন যে এরপরে না, কথার কথা আপনি এরপর একজনকে বাই নেম, যেহেতু আপনার স্টুডেন্ট আপনি তাদেরকে চেনেন, বাই নেম, তখন বললেন কামাল, হোয়াট অ্যাবাউট ইউ? তখন কামাল বললো, এবং কামাল, তাই না, এরকম করে আপনি কামালের কাছ থেকে সাবিনার কাছে যাবে, সাবিনার কাছ থেকে রহিমের কাছে যাবে, এরকম করে
সবাই সবাই থ্যাংক ইউ স্যার। সবাই ওইভাবে আমি করে করা অফলাইনে সম্ভব অনেক কিন্তু। বছর ধরে পড়িয়েছি, অফলাইনে আমিও হ্যাঁ। কমফোর্টেবল, কিন্তু অনলাইনে আমি শিখছি আসলে রেগুলার, এখনো হুম, আমি হুম। শিখছি তারপরে আসলে। তারপরে দেখুন অনলাইনে আর একটা সুবিধা, যেমন আপনারা একটু আগেই করলেন, যে আমি যখন বলছি যে এটার একটা এক্সাম্পল, আপনারা আপনাদের কি মনে হয়, আপনারা কিন্তু প্রত্যেকে তখন লিখছেন, আমি কিন্তু উইদিন আ কাপল অফ সেকেন্ডস আমি আপনাদের অধিকাংশের লেখাটা দেখতে পারলাম, কিন্তু অফলাইনে হলে কিন্তু এটা সম্ভব ছিল না, 3-4 মিনিট লাগতো থ্যাংক ইউ, লাগতো হেড যদি ডাউন সবার করে কাজটা বসে হয়ে থাকতে যেত। বলতো না। হ্যাঁ, একদম জি একদম স্যার, একদম। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ? হুম, আর কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই? তো 10টা 6 বেজে গেছে অলরেডি, আমরা মনে হয় ক্লোজ করতে পারি আজকের মতো। তো কারো আচ্ছা, কোনো কোয়েশ্চেন যদি থাকে। করি পেমেন্টটা যদি অনেকের যদি একটু লিমিটেড হয়, এখানে কি একটু ছাড় দেওয়া যাবে অ্যাজ এ ফার্স্ট কোর্স হিসেবে? আমি এটা উম, করে- এইটা এখনো শিওর বলতে পারতেছি না, কারণ এডিশনাল কিছু স্কলারশিপস থাকে, অ্যান্ড ওইটা আপনি আপনার নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আরো ডিটেইলে বলবেন, আমাদের লার্নিং কাউন্সিলর যিনি থাকবেন উনি আপনাকে বেস্ট হেল্প করতে পারবে। সো আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্টারেস্টেড মেসেজটা ড্রপ করে রাখতে পারেন। তো আমাদের লার্নিং কাউন্সিলর আগামীকালকে হয়তো কল করবে বা শনিবারে কল করবে, কল করে যখন আপনাকে কোর্সের বিস্তারিত বলবে এবং আপনার সম্পর্কে জানতে চাবে, আপনি একটু ডিটেইলে বলবেন, সো দ্যাট জি সে জি। যাতে আপনাকে বেটার গাইড করতে পারেন, বেস্ট অফারটা আপনার জন্য দিতে পারে আর কি। অ্যান্ড এটা সবার জন্যই, সো পার্টিসিপেন্টস যারা এখন পর্যন্ত আছেন, অ্যান্ড রেকর্ডিং যেহেতু থাকতেছে এটা আমরা শেয়ার করে দিব, সো যারাই কানেক্টেড আছেন বা পরবর্তীতে শুনবেন, কোর্সের ফি যেটা আমরা বলেছিলাম, আমাদের কোর্সের ফি হচ্ছে 12,000 টাকা রেগুলার ফি ছিল, আর 8,000 টাকা হচ্ছে স্পেশাল ফি যেটা ওইটা আর কি। অ্যান্ড এইটা কিছু ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল কিছু স্কলারশিপ দেই অনেক ক্ষেত্রেই। তো ওইটা ডিপেন্ড করে যে পার্টিসিপেন্টস আসলে কোন উদ্দেশ্যে কোর্সটা করতে চাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এই ধরনের বেশ কিছু জিনিস জেনে তারপরে আর কি, যেটা আমাদের লার্নিং কাউন্সিলর টিম যারা আছে তারা পুরোটা ম্যানেজ করে আর কি। সো আপনার জন্য বেস্ট অফারটা আমরা তখনই প্রোভাইড করতে পারবো যখন ইন্ডিভিজুয়ালি আপনার সম্পর্কে শুনবো, তখন। সো আপনি জাস্ট ইন্টারেস্টেড যদি থাকেন কোর্সটা করার জন্য, সেক্ষেত্রে আপনি গ্রুপে একটা মেসেজ ড্রপ করে রাখতে পারেন ইন্টারেস্টেড লিখে, আমাদের টিম থেকে কল করে আপনার সাথে ডিটেল কথা বলবে। বক্সে আমি দিয়ে রেখেছি। শিওর। ওকে। এই আপুর chat box- নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সাইদা কামরুন্নেসা। সাইদা কামরুন্নেসা। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন আপু? না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই না, আপনাদের এখানে যেটা সেশন চলছে আচ্ছা, এখানে। এইখানে আসলে আপনার ফোন নাম্বার পাবো না আপু, এই নাম থেকে ফোন নাম্বার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সুবিধা যেটা, ওইখানে আপনি জাস্ট ইন্টারেস্টেড লিখলে আপনার নাম্বারে কল করে ডিটেলস জানাই দেবে আর কি, ইনফরমেশন। ওকে, আমি দিয়ে ফেলেছি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা মনে হয় শেষ করতে পারি তাহলে। ভালো থাকবেন সবাই, আবার পরবর্তী কোনো একটা ওয়েবিনারে দেখা হবে আপনাদের সাথে, অ্যান্ড কোর্সে এনরোল করলে ডেফিনেটলি তখন অনেক কথাবার্তা হবে, অ্যাক্টিভিটি হবে আর কি। একজন আসসালাম। লাস্ট মোমেন্টে হ্যান্ড রেইজ করেছেন, শাম্মী। আপনার কোয়েশ্চেনটা যদি একটু শেয়ার করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আসলে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ফ্রাইডেতে না হয়ে দুইটাই যদি আপনার ওই ইয়েতে হয়, ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে যদি অন্য কোনো ডেতে হয় তাহলে একটু ভালো হতো আর আচ্ছা কি। এটা সবার থেকে একটু কথা বলে একটু আচ্ছা। ডেট। আপু, আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছেন? জি জি আপু, ভাইয়া আছে। আপনি একটু এই বিষয়টা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে রাখেন, আমরা ডেফিনেটলি বাকিদের সাথেও যখন কথা বলবো তখন এই জিনিসটা চেষ্টা করব, যদি আরো কারো এরকম ইস্যুস থাকে যে উইকেন্ডের সেশনে জয়েন করতে পারবে না, সেক্ষেত্রে হয়তো এটা অল্টারনেট আরেকটা ডে আমরা চিন্তা করব আর কি তখন। জি তো জি ভাইয়া, একটু থ্যাংক ইউ কষ্ট করে ভাইয়া। একটা মেসেজ ড্রপ করে দিয়েন তাহলে। ঠিক আছে ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আহ শাম্মা আপু, আমরা মনে হয় সেশন ক্লোজ করতে পারি। দাদা, ওকে। আপনার এর থেকে আর কোনো কিছু শেয়ার করার আছে? না, আর কিছু শেয়ার করার নেই। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা পার্টিসিপেট করেছিলেন। ভালো লাগলো আপনাদের সাথে এই সময়টুকু কাটাতে পেরে। আর যদি আমাদের এই আলোচনা থেকে আপনাদের কিছু লার্নিং হয়ে থাকে, একটা পয়েন্টও যদি আপনারা এখান থেকে পেয়ে থাকেন যেটা আপনাদের কাজে লাগবে টিচার হিসেবে বা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, সেটাই হবে আর কি আমাদের এই একসাথে সময় কাটানোর সার্থকতা। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। দাদা, আপনাকেও ধন্যবাদ চমৎকার একটা সেশন নেয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।